সম্মানিত বীর মুক্তিযোদ্ধা মহোদয় উপস্থিত রয়েছেন মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, মেহেরপুর সদর থানা এবং সম্মানিত শিক্ষা মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা একটু কথা না বলে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, তোমরা একটু চুপ করে বসো। আমাদের সিনিয়র স্যাররা এখানে উপস্থিত রয়েছে, আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছে, তোমাদের উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান। তোমরা একটু কথা বলবে না, আমি আবার রিকোয়েস্ট করছি, তোমরা একটু কথা বলবে না, তোমরা একটু চুপ করে থাকো, চুপ করো, সবাই চুপ করো। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। তোমাদেরকে খুব বেশি করে আমরা আটকে রাখবো না, খুব সংক্ষেপে আমাদের বিমুখিত কথা বলবেন। তোমরা একটু অনুরোধ করছি, তোমরা একটু চুপ করো। আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছেন আমাদের পেশ ইমাম, মেহেরপুর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ। আমি সম্মানিত ইমাম সাহেবকে কোরআন তেলাওয়াতের অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ইরশাদ হচ্ছে, শপথ সময়ের নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করে আর সত্যের এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করছে দিশা দাস। ओम अखंडमंगलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमो। श्रीमद्भगवद गीता श्लोक 36। जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। ধন্যবাদ দিশা দাসকে। এবারে আমাদের স্বাগত বক্তব্য নিয়ে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তানভীর হাসান রুমান স্যার, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক স্যার। তাকে অনুরোধ করবো স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই বীরত্ব ৭১-এর মুক্তিযুদ্ধে বীর মুক্তিযুদ্ধের মুখে বীরত্ব গাথা গল্প শোনার যে অনুষ্ঠান, সেটি উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক এবং সরকারের উপসচিব জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেহেরপুর সদর উপস্থিত মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, যেটি 1971 সালে সংগঠিত হয়েছিল, যা আমাদের দেশ, আমাদের পতাকা, আমাদের সার্বভৌমত্ব সবকিছুর সাথে জড়িয়ে আছে। আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই মুক্তিযুদ্ধের গল্প, সেই মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা যুদ্ধের যে ইতিহাস, সেটি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম তাদের মাঝে ছড়িয়ে দেয় এবং তাদেরকে দেশপ্রেম এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আজকের এই আমাদের অনুষ্ঠান আয়োজন।
আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছে তাদের মুখ থেকে যুদ্ধকালীন সময়ে এবং যুদ্ধ পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে সেই গল্পগুলো আমরা শুনবো। আমরা যখনই এই বিষয়গুলো শুনি ওনাদের মুখ থেকে, তখনই আমরা শিহরিত হই, তখনই আমরা আন্দোলিত হই, তখনই আমরা উৎসাহিত এবং অনুপ্রাণিত হই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আজকে যারা আমাদের এই আজকে শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে তারা। কারণ তাদের যে আজকে বয়স, সেই 2041 সালে এই প্রজন্মটাই হবে সবচেয়ে কর্মক্ষম এবং কি সবচেয়ে উৎপাদনমুখী জনগোষ্ঠী। তো এই জাতিগোষ্ঠী যদি তাদের মধ্যে যদি দেশপ্রেম, জাতীয়তাবোধ সেটি যদি জাগ্রত সঠিকভাবে হয়, তাহলে কি আমাদের এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অথবা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সেটি সম্ভবপর হবে। তো আমি আজকে এইখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের বিশেষত আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত পিডি স্যারকে ধন্যবাদ জানাই যে এমন চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য এবং মেহেরপুর জেলায় এটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের মুখ থেকে সেই গল্পগুলো আমরা শুনলে আমরা অনুপ্রাণিত হবে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম তারাও বেশি বেশি অনুপ্রাণিত হবে। আমি আশা রাখবো যে এর মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য সেটি সফলকাম হবে এবং আমাদের তরুণ প্রজন্ম উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ তথা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা আরও বেশি অগ্রণী ভূমিকা রাখবে, সেই আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। এবারে আজকে এই আমাদের যে অনুষ্ঠান, এই যে একটি প্রকল্প মুক্তিযুদ্ধের গল্প শোনানো, এই প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখবেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব ডক্টর মোহাম্মদুল আমিন স্যার, উপসচিব। স্যারকে অনুরোধ করছি স্যার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় আয়োজিত আজকের এই বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ মেহেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং নিকট জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম হাসান, যিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। মঞ্চে উপবিষ্ট মেহেরপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব তানভীর হাসান, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালনকারী মেহেরপুর সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী নাজিব হাসান, যাদের বক্তব্য শোনার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খন্দকার মুদাসসির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হুমায়ুন কবির আরজু, আমার সামনে উপবিষ্ট এই জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আগত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অন্যান্য সুধীবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমরা ভালো আছো সবাই? শিক্ষার্থীবৃন্দ ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, বলো তো বাংলাদেশে মোট জেলা কয়টি? 64টি। তার মধ্যে একটি জেলা কিন্তু একটা স্পেশাল, যে জেলার সাথে কিন্তু আমাদের একটা মানে অন্তর একটা জড়িত, আমাদের কিছু অনুভূতি
আমরা যখন ওই জেলার কথা চিন্তা করি, সেই জেলার সাথে কিন্তু আমরা চলে যাই 52 বছর আগে। কোন জেলা সেটি? মেহেরপুর। তোমরা জানো মেহেরপুর যে সবার কাছে, বাংলাদেশের সারা বাংলাদেশের সব মানুষের কাছে প্রিয় জেলা, জানো এটা? জানো? মেহেরপুর কি তোমাদের প্রিয় নাকি তোমরা পছন্দ করো না? মেহেরপুরকে ভালোবাসো, ঠিক তো? আচ্ছা, মেহেরপুরকে ভালোবাসতে হলে মেহেরপুরের জন্য যা যা ভালো হয় সেটা করতে হবে, তাই না? মেহেরপুরের শিক্ষা দীক্ষা যেন ভালো হয়, মেহেরপুরের লোকজন যেন ভালো কর্মসংস্থান তৈরি হয়, মেহেরপুরের লোকজন যেন সব বিভিন্ন পদে চাকরি করতে পারে, সেরকম প্রস্তুতিগুলো নিতে হবে নিজেদেরকে, তাই না? মেহেরপুরের শিক্ষা ব্যবস্থা যেন ভালো হয়, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, মানুষগুলো ভালো হয়, সেই চেষ্টা করতে হবে, নাকি? আচ্ছা, এবার আমি একটু অন্য আলোচনায় যেতে চাই। যারা এখনো কথা বলছো তাদেরকে একটু অনুরোধ করবো, কথা বলা বন্ধ করতে হবে। যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন আপনাদেরকে অনুরোধ করব, কাজ করবেন কিন্তু কোনো শব্দ ছাড়া, তা নাহলে কাজ বন্ধ করে দিতে হবে। কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে পেছনে, যদি কোথাও শূন্য চেয়ার থাকে একটু প্লিজ তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করতে পারি আমরা। আচ্ছা, এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাই, মেহেরপুরের এই যে ভাগ্যবান এবং আমাদের সবার প্রিয় জেলার যারা সন্তান, এই জেলার যারা শিক্ষার্থী এবং এই জেলার যারা, মানে এই জেলা না শুধু দেশে যারা ভবিষ্যৎ, তোমাদের কাছে জানতে চাই 1971 সালের মুক্তিযুদ্ধে তোমরা কে কে গিয়েছ? কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো নাই? করো নাই? হ্যাঁ, তোমাদের জন্ম হয়নি তাই? জন্ম হলে যুদ্ধে যেতে যেতে শোনো, তোমাদের জন্ম হয়নি, তোমাদের অধিকাংশেরই বাবা মারও জন্ম হয়নি, আমারও হয়নি, ঠিক বলেছ। আমার জন্ম স্বাধীন বাংলাদেশে, ঠিক আছে? আমরা একটু প্লিজ প্লিজ চুপ করতে হবে, প্লিজ। এই যে তোমাদের বা আমাদের কারোই জন্ম হয়নি, সেজন্য আমরা কি, আমাদেরকে যুদ্ধে যাওয়ার সুযোগ ছিল? ছিল না। যারা যুদ্ধে গিয়েছেন সেই সময়, খেয়াল করো তো, আজকে তুমি যদি চাও ভালো করে পড়াশোনা করো, তুমি ডাক্তার হতে পারবে, তাই না? ইঞ্জিনিয়ার হতে পারবে। সবাই তো ডাক্তার হবে না, মানে কেউ যদি মনে করো যে সে ভালো পড়াশোনা করবে সে ডাক্তার হবে, সুযোগ তার সামনে আছে বা সম্ভাবনাটা তার জন্য আছে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চাও তার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, কেউ যদি টিচার হতে চাও টিচার হওয়ার সুযোগ আছে, কেউ যদি সরকারি কর্মকর্তা হতে চাও, বড় পুলিশ অফিসার হতে চাও, সেনাবাহিনীর কর্মকর্তা হতে চাও, সুযোগগুলো তো তাদের সামনে আছে বা তোমাদের সামনে আছে। কেউ যদি মনে করো মুক্তিযোদ্ধা হবে, বীর মুক্তিযোদ্ধা, সুযোগ আছে? আছে? তার মানে তুমি আমি চাইলেও বীর মুক্তিযোদ্ধা হতে পারবো না, এটা বুঝতে পারছো? তাহলে সেই সময় যারা বীর মুক্তিযোদ্ধা, মানে যারা যুদ্ধে গিয়েছেন, যারা যুদ্ধে গিয়েছেন তারা নিশ্চয়ই অনেক বেশি ভাগ্যবান, এ নিয়ে কোনো সন্দেহ আছে? দেখো, আমাদের জন্ম হয়নি কিন্তু তখনও কিন্তু 7.5 কোটি মানুষ ছিল কিন্তু এই বাংলাদেশে। 7.5 কোটি মানুষের মধ্যে এটা ঠিক অধিকাংশ মানুষই মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে অবদান রেখেছে, কিন্তু সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে 2 লক্ষের মতো মানুষ। তাহলে দেখো, এই 7.5 কোটি মানুষের মধ্যে আমরা ধরে নিলাম শিশু ছিল অনেক, বয়স্ক ছিল, বৃদ্ধ ছিল অনেক, কিন্তু 2-3 কোটি 4 কোটি মানুষ তো ছিল যারা শক্ত সামর্থ্যবান ছিল। তাদের মধ্যে সবাই কি যুদ্ধে গিয়েছে? যুদ্ধে গিয়েছে মাত্র 2 লক্ষের মতো কাছাকাছি, মানে সশস্ত্র যুদ্ধের কথা বলছি। সুতরাং এরা এই 2-2.5 লক্ষ লোক অনেক বেশি ভাগ্যবান না? কি বলো তোমরা? তারা যদি যুদ্ধে না যেত বাংলাদেশ স্বাধীন হতো? আজকে এরকম তোমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতে? এই যে আমরা যারা এখানে আছি, চাকরি করছি,
এই যে এখানে এডিসি জেনারেল স্যার আছেন, ইউনো সদর মহোদয় আছেন, এই যে আমাদের সামনে পুলিশ অফিসাররা আছেন, অন্যান্য কর্মকর্তা আছেন, আমাদের কারোই কিন্তু এই পদগুলোতে চাকরি করার সুযোগ হতো না। তাহলে যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা কি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো? তাদেরকে শ্রদ্ধা করব? তাহলে বুঝতে পারছো কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়? কারণ এই জাতির মধ্যে আগেও অনেক মানুষ গিয়েছে, ভবিষ্যতে আসবে, কিন্তু জাতির স্বাধীনতার ইতিহাসে কিন্তু তাদের অবদানই সবচেয়ে বেশি। বুঝতে পেরেছ? এই বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য কিন্তু আমরা আজকে শুনবো। আজকে তোমাদের এখানে সকালে কিন্তু আমরা মেহেরপুরের মুজিবনগর উপজেলা একটা অনুষ্ঠান ছিল। বেশ কয়েকজন শিক্ষার্থী জিজ্ঞেস করেছিল কয়েকজন মুক্তিযোদ্ধাকে যে আপনি বঙ্গবন্ধুকে চোখে দেখেছেন কিনা, বা আপনি বঙ্গবন্ধুর সাথে কথা বলার সৌভাগ্য আপনার হয়েছিল কিনা। আজ থেকে 25-30 বছর পরে যখন কোনো মুক্তিযোদ্ধা কালের নিয়মে মুক্তিযোদ্ধারা কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবেন, তাই না? সুতরাং 30-35 বছর পরে বা 20 বছর 25 বছর পরে তখন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা কি কোনো বীর মুক্তিযোদ্ধাকে সরাসরি দেখেছেন? তোমাদেরকে জিজ্ঞেস করবে আপনারা কি কোনো বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছেন? সেই দিন তোমাদের কি উত্তর হবে? তোমরা গর্বের সাথে বলতে পারবে জি আমরা মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ আমাদের হয়নি, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা দেখার সুযোগ পেয়েছি, তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প, তাদের বীরত্ব কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে, তাই না? কি বলো? এই বলার সুযোগ হবে না? তাহলে এটা কি তোমাদের জন্য সৌভাগ্য? অবশ্যই তোমাদের সৌভাগ্য। আজ থেকে 25 বছর পরে কোনো শিক্ষার্থী চাইলে কি কোনো বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে বীরত্ব কথা শুনতে পারবে? পারবে না। আজকের এই সৌভাগ্য যেটা, এটাকে যদি আমরা সৌভাগ্য মনে করি, এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি বলতো? কিভাবে কাজে লাগাবো আমরা? বীর মুক্তিযোদ্ধাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, তাই না? তাদের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনবো। তারা যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে সেটা আমরা অনুধাবন করব। বুকের মধ্যে, মনের মধ্যে। কি পারবো এটা করতে? পারবো, কিন্তু প্রত্যয় বা ইচ্ছাটা খুব ছোট মনে হচ্ছে, শব্দ খুব কম। পারবো আমরা এটা করতে? অনেক ধন্যবাদ। তোমাদের অনেকেরই আমি কথাগুলো বলি প্রায় সব জায়গায়, তোমরা যে বয়সে আছো অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? টুইটার অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টগুলোতে যদি এই অ্যাকাউন্টগুলো আমরা কি করি, অনেক সময় কাউকে কাউকে ব্লক করে দেই না? হ্যাঁ, দেই না? যদি আমরা অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনতে চাই তাহলে আমরা কি একটু প্লিজ, তাহলে আমরা কি আমাদের আশপাশে যারা আছে আগামী 2-2.5 ঘন্টার জন্য তাদেরকে একটু ব্লক করে দিতে পারি, যে তাদের কারোর সাথে কোনো কথা বলবো না 2-2.5 ঘন্টায়? পারবো এটা করতে? পারবো তো? আবারও দেখি পারার শব্দটা খুব কম হচ্ছে। পারবো? দেখা যাবে। আমি আর একটি বিষয় কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমার বক্তব্যের পরেই 4 জন বীর মুক্তিযোদ্ধা, তাদের একটু প্লিজ শোনো। আজকে কিন্তু মুজিবনগরের অনুষ্ঠান খুব সুশৃঙ্খল ছিল। গতকালকে কুষ্টিয়ার 2টো অনুষ্ঠান খুবই সুশৃঙ্খল ছিল। মেহেরপুর আমাদের 48তম জেলা, 64 জেলার মধ্যে। এটা আমাদের 96তম অনুষ্ঠান। আমরা কিন্তু যেই জেলা, যে উপজেলার শিক্ষার্থীদের অনুষ্ঠান খুব ভালো হয়, আমরা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বলে বেড়াই। খারাপ হলেও কিন্তু অনেক সময় বলতে হয় উদাহরণের কারণে। মেহেরপুরের মুজিবনগরের অনুষ্ঠান খুব ভালো ছিল, ডিসিপ্লিন ছিল, শিক্ষার্থীরা খুবই মনোযোগ ছিল। সদরের শিক্ষার্থীরা কি সেই ধারাবাহিকতা বজায় রাখবে না? রাখবে না? তারা অনেক সুশৃঙ্খল না? মেহেরপুরের মানুষ কিন্তু অনেক ভদ্র, অনেক সুশৃঙ্খল, পুরো মেহেরপুরের মানুষ। সুতরাং তোমরাও নিশ্চয়ই সেটা প্রতিনিধিত্ব করছো, তাই না? তোমরা কি মেহেরপুরবাসীর ইমেজ নষ্ট করবে? আচ্ছা, সুতরাং একটু মনোযোগী হও। 4 জন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দেবেন। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দেওয়ার পরে তোমাদের মধ্যে থেকে 2 থেকে 3 জন তাকে প্রশ্ন করার সুযোগ পাবে।
তার মানে সব মিলে 8 থেকে 12 জন প্রশ্ন করতে পারবে। এই প্রশ্ন করার সুযোগ পাওয়া অবশ্যই একটা ভাগ্যের বিষয় এত শিক্ষার্থীর মধ্যে। সুতরাং তোমরা তাকে যখন প্রশ্ন করবে, তোমরা তাকে প্রশ্ন করার ক্ষেত্রে যেটা অনুরোধ করব, যে যেই বিষয়গুলো বইপত্রে নেই এরকম বিষয় প্রশ্ন করো। তার মুক্তিযুদ্ধ নিয়ে, সেই সময়কার তার পরিবার নিয়ে, তার বিভিন্ন অনুভূতিগুলো নিয়ে, কোনো বিপদ আপদে তিনি পড়েছেন কিনা সেটা নিয়ে, কিভাবে তাদের এই দুর্যোগ বিভিন্ন বিপদগুলো থেকে উত্তরণ ঘটেছেন সেগুলো নিয়ে প্রশ্ন করো। তাহলে এগুলো কিন্তু বইপত্রে পাবে না। তুমি যদি এখন জিজ্ঞেস করো যে বাংলাদেশে মানে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে, এটা তো বইপত্রে আছে, এই প্রশ্ন জিজ্ঞেস করার কোনো মানে নেই, তাই না? এভাবে তোমরা 4 জন বীর মুক্তিযোদ্ধার বক্তব্য যখন আমরা শুনবো, শোনার পরে তোমাদের জন্য একটা কুইজ প্রতিযোগিতা আছে। কুইজ প্রতিযোগিতা নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব। কুইজ প্রতিযোগিতায় মাধ্যমে 10 জন কুইজ বিজয়ীকে বেছে নেওয়া হবে। এমনিতে তো মেহেরপুর অনেক ভাগ্যবান জেলা, তাই না? মেহেরপুর অনেক ভাগ্যবান জেলা না? তোমরা মেহেরপুরের এই সদর যে উপজেলার সকল শিক্ষার্থী কি এখানে আছে? কিছু শিক্ষার্থী আছে, তাই না? নির্বাচিত কিছু শিক্ষার্থী যারা এখানে আছে তারা আরো ভাগ্যবান না? এই ভাগ্যবান শিক্ষার্থীদের মধ্যে অতি ভাগ্যবান কারা, এরকম 10 জন বিজয়ীকে আমরা বেছে নেব কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। তারা আকর্ষণীয় পুরস্কার আছে তাদের জন্য, তার চেয়ে আকর্ষণীয় তাদের জন্য আকর্ষণীয় এবং মূল্যবান সার্টিফিকেট আছে। এই পুরস্কার এবং সার্টিফিকেট তারা আজকে এখানে ডিসি মহোদয় থাকবেন, অতিথিবৃন্দ আছেন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আছেন, তাদের হাত থেকে গ্রহণ করবে এবং তাদের সাথে কিন্তু ছবি তোলার সুযোগ পাবে। নিশ্চয়ই যারা এই অতি সৌভাগ্যবান, এই আজকের এই বিকালটি তাদের জন্য বিশেষ একটি স্মরণীয় বিকালে পরিণত হতে যাচ্ছে, তাই না? সুতরাং তোমরা কি চাও না যে এই অতি সৌভাগ্যবানের অংশ হও? চাও? এইটা যদি চাও তাহলে স্বাভাবিকভাবে কুইজ ভালো করতে হলে তোমাদের এখন প্রশ্ন থাকবে মনে, যে কুইজের প্রশ্ন কোথা থেকে আসবে? বলতে পারো কুইজের প্রশ্ন কোথা থেকে আসবে? বলতে পারো? বলো তো দেখি। দেখছো অনেক স্মার্ট ছেলে। কি নাম তোমার? কোথায় পড়াশোনা করো? জি, অনেক অনেক অভিনন্দন, বসো। ধন্যবাদ তোমাকে। দেখো, এই যে 4 জন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দিবেন, বক্তব্যের সময় তারা বিভিন্ন স্থানের নাম বলবেন, দিন তারিখের কথা বলবেন, ব্যক্তির নাম বলবেন, ঘটনাগুলো বলবেন। এটা যদি তোমরা মনোযোগের সাথে শোনো, আর সবকিছু কিন্তু মনে থাকবে না, তাই না? 1-1.5 ঘন্টা পরে তোমাদের কাছে এরকম নোট বই গিয়েছে। এই নোট বইতে যদি তোমরা লিখে রাখো তাহলে দেখবে কুইজ প্রতিযোগিতা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আনন্দ ঘন হবে, অনেক বেশি মানে তোমাদের জন্য মজার একটা অনুষ্ঠানে পরিণত হবে। সুতরাং আমি আশা করব তোমরা মনোযোগের সাথে বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য শুনবে, এটা মনে ধারণ করবে, নোট করে রাখবে এবং একটি সুন্দর অনুষ্ঠান আজকে উপহার দিবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করব। বক্তব্য শেষ করার আগে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে, যার নেতৃত্ব না পেলে এই বাঙালি আজও পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকতো, এই বাংলা আজও স্বাধীন হতে পারতো না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ যারা তার সাথে কাজ করে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদেরকে এরকম একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি আরো স্মরণ করছি মুক্তিযুদ্ধের মহান শহীদদের, 30 লক্ষাধিক শহীদ, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এই দেশ, এই পতাকা, এই মানচিত্র। আমি পাশাপাশি 2 লক্ষাধিক মা বোন, যাদের ইজ্জত, মহামূল্যবান ইজ্জত এবং সম্ভ্রম আমাদের এই স্বাধীনতা, তাদের সকলকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এর মধ্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং অন্যান্য যারা মুক্তিযোদ্ধা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যগণ 1975 সালের 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। সম্মানিত প্রধান পরিচালক স্যার,
ডক্টর নুরুল আমিন স্যারকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মুখে তাদের যুদ্ধের গল্প শোনার জন্য। আমাদের এখানে 4 জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন। জনাব বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোতাসির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল এবং বীর মুক্তিযোদ্ধা জনাব হুমায়ুন কবির আরজু মহোদয়। তো আমি প্রথমে অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোতাসির হোসেন মহোদয়কে তার যুদ্ধকালীন গল্প শোনানোর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে, বিষয়বস্তু হলো বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশ। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন বীর গাথত্ব শোনানোর অনুষ্ঠান। ইনশাল্লাহ আবার সময় আছে অল্প, তারপরেও ইনশাল্লাহ আমি বলবো যে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি মণ্ডলী এবং আমাদের জেলা প্রশাসক সাহেব এবং আমাদের নির্বাহী অফিসার সাহেব মিলিত সবাই আছে, এবং সামনের ছাত্র ছাত্রী সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 1971 সালের এই বাংলাদেশ ছিল 55,000 বর্গ মাইল। এই 55,000 বর্গ মাইলের ভিতরে 11টা সেক্টরে ভাগ করেছিল গুণীজনরা। তার সভাপতি ছিলেন কর্নেল উসমানী সাহেব। মুক্তিযোদ্ধাদের সর্বঅধিনায়ক ছিলেন উনি হলো আমাদের মুক্তিযোদ্ধার এই সেক্টর সম্বন্ধে ভাগ করেছিলেন। ওই সেক্টর হলো 1 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, এইভাবে করে 11 নম্বর সেক্টর আছে আমাদের। এই 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডাররা আছেন, এবং এইসব সেক্টর কমান্ডারগুলো হলো 1 নম্বর সেক্টর কোথা থেকে কত দূর, এবং এই সেক্টর কমান্ডারগুলো কে কে ছিল একটু আমি একটু বলি, তারপরে আমার যুদ্ধের ঘটনায় যাব। এটা হচ্ছে সেক্টর কমান্ডার হচ্ছে, প্রথম হইল 1 নম্বর সেক্টর হইল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম হইল 1 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর হইল নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, এবং 3 নম্বর সেক্টর হইল নোয়াখালী, ভৈরব রেললাইন ও পূর্বগুলি কুমিল্লা জেলা হবিগঞ্জ বিশিষ্ট। 4 নম্বর সেক্টর হইল সিলেট। 5 নম্বর সেক্টর হইল সিলেট আখাউড়া পর্যন্ত এবং ময়মনসিংহ। 6 নম্বর সেক্টর হইল ব্রাহ্মণবাড়িয়া ব্যতীত জেলা ঠাকুরগাঁ পর্যন্ত। 7 নম্বর সেক্টর হইল রাজশাহী, ঠাকুরগাঁ, দিনাজপুর এলাকা। তারপরে সমগ্র 8 নম্বর সেক্টর হলো সমগ্র কুষ্টিয়া, যশোর, ফরিদপুর এবং সাতক্ষীরার কিছু অংশ। তারপর হলো 9 নম্বর সেক্টর হলো সাতক্ষীরা, দৌলতপুর, পটুয়াখালী, বরিশাল এলাকা। 10 নম্বর সেক্টর হলো নদী বন্দর, যেটা হলো নৌবাহিনীর কমান্ডার ছিলেন নৌপথের, ওইগুলো হলো চট্টগ্রাম এলাকা এবং খুলনা চালনা বন্দর। এবং 11 নম্বর সেক্টর হলো ময়মনসিংহ, বৃহত্তম ময়মনসিংহ জেলা হলো 11 নম্বর সেক্টর। এই সেক্টরগুলো হলো যুদ্ধকালীন এলাকার বন্টন করা হলো। এক একটা ওই 55 বর্গ মাইলের ভিতরে এক একটা কমান্ডার যারা ছিলেন ওনারা 5,000 বর্গ মাইল করে ভাগ করে পেয়েছেন। ওই 5,000 বর্গ মাইল
ওই এক একজনের দায়িত্ব ছিল। ওনারা হলো 11 জন, 11 দোকানে 22 জন ছিলেন। ওনারা এই দায়িত্ব পালন করেছেন এবং ওনারা এই 11 জন 11টা দায়িত্বর এখানে 5000 বর্গ মাইল করে ভাগাভাগ করে পেয়েছেন। এই 5000 বর্গ মাইল এক একজন সেক্টর কমান্ডাররা এগুলা পরিচালনা করেছেন। 1971 সাল পর্যন্ত ওনারা এগুলো করেছেন। আর আমি ব্যক্তিগতভাবে 1971 সালের আমি আনসার বাহিনীতে ছিলাম। অবশ্য আনসার বাহিনীর থেকে চুয়াডাঙ্গাতে ডিঙে আমি ট্রেনিং করি। ওখানে ট্রেনিং 70 সালে ট্রেনিং করি। 1971 সালে যুদ্ধ হয়ে গেল। তখন আমি ওই শেখ সাহেবের ভাষণে চলে গেলাম ঢাকাতে। ঢাকা রেসকোর্স ময়দানে শেখ সাহেবের ভাষণে আমি খুব অনুপ্রিয় ছিলাম। ওনার ভাষণে গিয়ে আমি বসলাম। ওনার ভাষণ শুনে চলে আসলাম। আসার পরে আমি আমার দিকে তার ক্যান্টনমেন্টে মেজর অ্যাডজুটেন্ট আনসার অ্যাডজুটেন্ট হান্নান সাহেবের বললাম ওখান থেকে আমরা কুষ্টিয়াতে যুদ্ধ চলে যাবো 30শে মার্চ। 30শে মার্চ কুষ্টিয়া যুদ্ধ করব। আমার মেহেরপুর, ওই সময় পুরা মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ছিল একমাত্র জেলা কুষ্টিয়া। আর এগুলা মহকুমা পরিণত ছিল ওই সময়। মেহেরপুর মহকুমা, চুয়াডাঙ্গা মহকুমা। এই মহকুমার এসডিও ছিল তৌফিক ইলাহি সাহেব এবং এর চৌধুরী সাহেব এবং আরো অন্য আনসার অ্যাডজুটেন্ট। তারপর বিভিন্ন সাথে আমরা চলে গেলাম কোথায়? কুষ্টিয়া জেলা হাই স্কুল এবং পুলিশ লাইন। আমরা পুলিশ লাইন জেলা হাই স্কুলে আমরা ওখানে ডিফেন্স নিলাম। নেওয়ার পরে আমরা রাত্রিরে যুদ্ধ হলো। ওখানে যুদ্ধ করার পরে আমরা ওখানে জয় করি। আমরা চলে গেলাম পুলিশ লাইনে গিয়ে ওখানে যুদ্ধ করলাম। ওখানে যুদ্ধ করার পরে ওখান থেকে যুদ্ধ শেষ করে চলে আসলাম বাড়িতে এসে বাড়িতে থাকতে পারবো না। ওখান থেকে চলে গেলাম পুরো ফ্যামিলি নিয়ে। আমি এই মেহেরপুর হয়ে চলে গেলাম আনন্দবাস রফিক চেয়ারম্যানের বাড়ি বলে একজনের চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান। ওনার বাসায় গেলাম। ওনার বাসায় গিয়ে আমরা সন্ধ্যেবেলা পর্যন্ত থাকলাম। থাকার পরে চলে ওখানে কাকবাড়ি বর্ডার হয়ে আমি চলে গেলাম ব্রহ্মনগর। আমার কাছে অস্ত্র ছিল, 42 নম্বর রাইফেল ছিল, 3 নম্বর LMG ছিল এবং আমার কাছে গুলি বারুদ ছিল মেলা। এগুলা নিয়ে আমি চলে গেলাম ব্রহ্মনগর। আমার এক বোনের ফুপুর বাড়ি গেলাম। ওখানে গিয়ে মা বাপ ভাই বোনদের সবার রেখে ওখানে রাত্রে গিয়ে উঠলাম। সকালবেলা ভোরে দেখছি 5টা BSF এর গাড়ি এসে বলছে আপনাকে চাপড়া থানায় যেতে হবে। চাপড়া থানায় গিয়ে আপনার অস্ত্র গোলা বারুদ জমা দিতে হবে, তারপর আপনি শিকারপুর চলে যাবেন। ওখানে গিয়ে আপনি ওখানে জয়েন করবেন, করার পরে আপনি ওখান থেকে আপনার যেখানে যাবেন সেখানে যাবেন। তারপর আমি ওখানে গিয়ে চাপড়াতে গিয়ে আমি ওই অস্ত্র গোলা বারুদ জমা দিলাম, দিয়ে ওখানে চলে গেলাম শিকারপুর। ওখানে যাওয়ার পরে ওখানে মেজর হাফিজ সাহেব উনি এসে আমাদের ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ভর্তি করে নিল। আমাদের 1971 সালে ফার্স্ট বেঙ্গল ভর্তি করে দিলাম। ভর্তি হয়ে গেলাম। ওখান থেকে বনগাঁয় নিয়ে গেল আমাদের। বনগাঁইতে গিয়ে ঘরে থাকার পরে ওখান থেকে আমাদের চলে গেল আসাম, মেঘালয়, ত্রিপুরা। মেঘালয় থেকে আমাকে পাঠাই দিল বিহার চাকুলিয়া হায়ার ট্রেনিং এ। 28 দিনের হায়ার ট্রেনিং এ গেলাম। ওখানে যাওয়ার পরে আমার নাম্বার হইল 51101। ওখান থেকে ট্রেনিং দিয়ে আসলাম। 28 দিনের ট্রেনিং দিয়ে আসার পরে ওই ভারতের ওই তেলঢালা বলে একটা জায়গা আছে। ওখান থেকে আমরা চলে গেলাম ময়মনসিংহ, ধানুয়া, কামালপুর ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গেল। ওখানে গিয়ে আমরা 70-এর মোকাবিলা করলাম, মুখোমুখি সম্মুখ যুদ্ধ করলাম 1971 সালে 31শে জুলাই রাত 3:30টার সময়। ওখানে যুদ্ধ করার পরে আর্টিলারি শেলে আমি আঘাতপ্রাপ্ত হই। আমার ডাইন হাতের এই বাজুতে আমি আর্টিলারি শেলের আঘাতপ্রাপ্ত হই এবং আমার এখনো শেলের টুকরা আমার ভিতরে আছে। ইনশাল্লাহ এই দেশের জন্য রক্ত দিয়েছি এবং শেখ সাহেবের কথা শুনতে তখন কি করবো, আমরা তো জোয়ান, 17-18 বছর, 18-19 বছর বয়স আমাদের। তখন তার কথা শুনে আমাদের যা ছিল তাই নিয়ে ঝাঁপি পড়ছিলাম। তখন আমরা চাইনি আমরা কি পাবো এই দেশে, কি পাবো না। আমরা তো উত্তরে গেছি 3বার 4বার আমার জানাজা হয়ে গেছে, গাইবি জানাজা হয়েছে। আমি এই অবস্থায় আছি, আমার জানাজা হয়ে গেছে। যুদ্ধই যাবো, কোথায় বাঁচবো কি মরবো এই চিন্তা কোনো সময় করিনি। আর এই দেশ স্বাধীন হওয়ার পরে যে আমরা এই পাবো ওই পাবো এই চিন্তাও করিনি কোনোদিন। আমরা গিয়েছি দেশকে রক্ষা করার জন্য। সেই শেখ সাহেবের কথায়
যে কথা ভাষণে আমি ছিলাম 1971 সালে 7ই মার্চের ভাষণে, ওনার সেই ভাষণে আমি মুগ্ধ হয়ে আমি আজ পর্যন্ত ওনার কথা অনুসরণ করি। এবং ওনার আমি ঢাকা ক্যান্টনমেন্টে দেশ স্বাধীন হওয়ার পরে যখন আমি আসি, তখন আমি ওই ক্যান্টনমেন্টে থেকে ওনার কাছে আমি সচেতনমূলক সাক্ষাতে যাই 1974 সালে। ওনার কাছে কি বলছিলাম, স্যার আপনার সাথে আমি সাক্ষাতের জন্য এসেছি, আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি স্যার। উনি আমাকে বলছে দাঁড়িয়ে সালাম, আমি সালাম করার আগে উনি আমাকে সালাম দিল, বললো তুমি মুক্তিযোদ্ধা, তুমি একজন সৈনিক। আমি সালাম করলাম ওনার, আল্লাহ স্যার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আমি আর্মির লোক, আমি আর্মির ড্রেস পরে অবশ্যই গিয়েছি ওনার কাছে। উনি আমাকে ওই সময় 1974 সালে উনি আমাকে বললো, বাবা আমার কাছে কিছুই নেই, তুমি আসতো আমার সাথে সাক্ষাতে। উনি ক্যান্টনমেন্ট সুদালি ব্যাংকের 1974 সালে 5,000 টাকার একটা চেক আমাকে কেটে উনি দিল। আমি বললাম যে স্যার আমি তো দেবো না। বললে তোমার দিতে হবে, তোমার সাক্ষাৎ দিয়েছো, তোমার সাক্ষাতের খালি হাতে পাঠাবো কেন, আমার কিছু না থাক, তারপরেও তুমি এটা নাও। তো 1971 সালে সত্যি শেখ সাহেব এই দেশের জন্য যা করে গিয়েছেন, আল্লাহ ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে যেন বেহেশত নসিব দান করুন। এবং ওনার মেয়ে যেগুলো করছে, আসলে তো তাদের তো কোনো চাহিদা নেই, তাদের লোভ লালসা নেই, তারা দেশকে ভালোবেসেই যাবে আল্লাহর রহমতে। তাই এই জন্য সবাই ইতিহাস সম্বন্ধে জানলি সবকিছু পাওয়া যাবে। হয়তো কম বেশি হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তারপরও তোমরা ছেলে মেয়ে মানুষ, তোমরাই তো ভবিষ্যতের সব শিরোধার্য, তোমরাই এখন ভবিষ্যৎ, আমরা তো চলেই যাব। এই যে উপদেশ সব রয়েছে মন্ডল, এসব হলো বিশাল মন্ডল, দেশের হর্তাকর্তা এনারা। আজ এনারা এই দেশকে শাসন করে চলে যাচ্ছে। ওনারা শেখ সাহেব চলে গেছে, কিন্তু কত শেখ রয়ে গেছে দেখে। আজকে এই দেশ সত্যিকারের সোনার বাংলাদেশ, এই দেশের কোন জিনিসের অভাব নেই আল্লাহর রহমতে। আর এই দেশকে সবাই চায় যে এই দেশ সত্যিকারের একটা বাংলাদেশ, সোনার দেশ। আমরা চাই এই সোনার দেশকে টিকিয়ে রাখতে। রক্ত দিয়েছি, আমার রক্ত এই দেশের জন্য, এই দেশের রক্ত দিয়ে আমি বেঁচে আছি আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আমার এই দেশ থাকবে যতদিন বাংলার মানুষ জীবিত থাকবে, এই দেশ ততদিন থেকে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই দোয়া করি ইনশাআল্লাহ সবাই তোমাদের এই দেশ শ্রদ্ধার পাত্র, এসব তোমাদের শ্রদ্ধার পাত্র, সবাই তাকে স্নেহ করবা। আমাদের যারা আজকে এই দেশটা পরিচালনা করছে, পরিচালনা করছে কারা, অফিস আদালত, যারা এখানকার ডিসি সাহেব আছে, ডিসি আছে, সিও রেভিনিউ আছে, নির্বাহী অফিসার আছে, পুলিশ সুপার আছে, এরা এই জেলার মালিক। এই জেলাকে তোমাদের দুঃখ কষ্ট কষ্ট ওনাদের কাছে তুলে ধরবা, ওনারা সব জায়গায় বলবে তোমাদের কথা, কোন রকমের কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের ভালো করুক, দোয়া করি। তোমরা শেখ সাহেবের জন্য, এই বাংলাদেশের জন্য তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহ এই দেশকে যেন শত্রু মুক্ত রাখে এবং ভালো মানুষের, পরিষ্কার মানুষের অধীনে যেন এই দেশটা থাকে। এই দেশটা পরিষ্কার মানুষ থাকলে তোমরাও ভালো থাকবা। তোমরা ভালো থাকো, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদের সবাইকে মঙ্গল কামনা করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়। শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, এই সময়তে বীর মুক্তিযোদ্ধার কাছে তোমাদের কার কার প্রশ্ন আছে দাঁড়িয়ে যাও। প্রশ্ন আছে কার কার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। আমি মেহেরপুর সরকারি
কলেজের ছাত্র। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি মেহেরপুর থেকে আনন্দবাসে যান চেয়ারম্যানের বাসায়, তখন আপনার পরিবারকে সহ নিয়ে যান। ওখান থেকে আপনার পরিবারকে কোথায় রেখে আপনি গিয়েছিলেন ভারতে? আচ্ছা, আমি সহপরিবারকে নিয়ে আমি ভারতে গেছি, টাকবাড়ি বর্ডার হয়ে 1971 সালে 3রা মার্চ আমি ওখান থেকে ব্রহ্মনগর যাই। ব্রহ্মনগর আমার এক বোনায়ের, আমার আপন বোনের ফুবা শাশুড়ির বাড়ি ওখানে ব্রহ্মনগর। ওই ব্রহ্মনগর গিয়ে আমি স্থানান্তরিত হই। হওয়ার পরে সকালবেলা 6টা BSF এর গাড়ি এসে আমাকে বলে আপনাকে চাপড়া থানায় যেতে হবে, ওখানে আপনার গোলা বারুদ অস্ত্র জমা দিয়ে আপনি যাবেন শিকারপুর ক্যাম্পে। যখন আপনাকে নিয়ে চলে যায়, মানে যুদ্ধকালীন সময়ের ভিতরে কি আর পরিবারের সাথে সাক্ষাৎ করতে? আর কোনো সাক্ষাৎ হয়নি বাবা। আমি আর্মিতে চাকরি করেছি, আমি ঢাকা ক্যান্টনমেন্টে 1 বছর থাকার পরে আমাকে ছুটি দিয়েছে। তারপরে আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা মরার মতো হয়ে গেছে, চিকন একদম চিকন হয়ে গেছে, মোটা মানুষ। আমি মাকে দেখে চাইছিল না। গ্রামের লোক, আমার আশপাশের লোক জানে একমাত্র আমি ধর্মেশ্বর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। কোন লোককে যদি কি বলা যায় যে ভাই ধর্মেশ্বর গ্রামে মুক্তিযোদ্ধা কিনা, বলবে যে খন্দকার মুদাসির হোসেন সে একজন প্রকৃত পক্ষের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এবং ওরা শরীরের ভিতরে এখনো সেটা টুকরা দিয়ে বেরোচ্ছে। আমার এই ডান হাতে এখন আমার সেলের টুকরা আছে, শক্ত শক্ত হয়ে গেছে এগুলা। সেইগুলি নিয়ে আমি এখনো চলে বেড়াচ্ছি, খালি শেখ সাহেবের তাগত দিয়ে আমি চলতে বেঁচে আছি ইনশাল্লাহ। আমি ব্যারিস্টার রুগী, আমি ঢালরে গেছি 3 বার, ব্যাঙ্গলায় গেছি 3 বার দেবী সেটের কাছে, আমি সব জায়গায় গেছি, ভারতে 7 বার গেছি। আমি ট্রিটমেন্টে আছি, আল্লাহ রহমতে ভালো আছি এখন। আমি প্রায় 17-18 লক্ষ টাকা আমি খরচ করেছি এই মুক্তিযোদ্ধার টাকা তুলে। একবার তুলেছি 12 লাখ, একবার তুলেছি 5 লাখ, একবার তুলেছি 3 লাখ। সব আমার এই ট্রিটমেন্টের ব্যাপারে ভারতে গেছে। আমি সত্যিকারের কথা বলছি। আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেবো। যে যার তুমি বলে বলে সেই প্রশ্ন আমাকে করতে পারো, তার উত্তর আমি দেবো ইনশাআল্লাহ। কার প্রশ্ন আছে বলারও? অনেক ধন্যবাদ। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, আমি কথা বলছি। আপনি যেহেতু ধানুয়া কামালপুর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একজন মানে সম্মুখ যোদ্ধা, 31শে জুলাই যুদ্ধে, ওই দিনের ঘটনা নিয়ে যদি একটু বলতেন তাহলে শিক্ষার্থীরা একটু জানতে পারতো। ওটা খুব বড় যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধানুয়া কামালপুরে মোট 4টি সম্মুখ যুদ্ধ হয়েছে। মানে ধানুয়া কামালপুরে 4টি মানে সম্মুখ যুদ্ধ হয়েছে। প্রথমটি হয়েছে 31শে জুলাই 1971, সর্বশেষটি নভেম্বর মাসে। আমার সৌভাগ্য হয়েছে আমি সেখানে গিয়ে দেখে এসেছি। আমরা একটু ওনার সেই যুদ্ধের গল্পটা। অশেষ ধন্যবাদ স্যার আপনার। আমি 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক ছিলাম, গর্বিত সৈনিক ছিলাম। আমি 1971 সালে আমাদের 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অলরাউন্ড ডিফেন্স নিল 31শে জুলাই 1971 সাল। আমাদের ওখানে গাইবি জানাজা হলো, হওয়ার পরে আমাদের সব ডিফেন্সে লাগিয়ে দিল যে তোমরা সবাই অলরাউন্ড ঘিরে নাও। আর ওর সাথে কিছু শিখ সৈন্য ছিল আমাদের। যখন আমাদের ফায়ার ওপেনিং করে এটাকে আমরা যখন চলবো, আমাদের পিছন থেকে 18টা আর্টিলারি গান ফায়ার হয়েছে, আর এধার থেকে পাঞ্জাবিরা ফায়ার করছে। আর ঠিক ওর ভিতরে আমরা পড়ে গেছি। আর ওই পড়ার পরে একটা খাল ছিল, বিরাট একটা খাল। সেই খালের ভিতরে আমরা লাইন লোডিং পজিশন নিয়ে শুয়ে পড়েছি, লাইন লোডিং পজিশন দিয়ে শুয়ে পড়েছি। এখন মানুষ বাঁচতে হবে। আমার পাশের লোক ঝাউবেনের খেদের, সে বুকে এখানে গুলি লেগে হাতপাট ছটপটে কাঁদছে। কেউ কারোর দিকে খেয়ালে নেই যে কে মরছে কে না মরছে। পেছনের দিকে যাওয়া যাবে না, পেছনের দিকে গেলে নিজের লোক নিজেই গুলি করে দেবে। দেশে পালিয়ে যাচ্ছে, পালানো যাবে না। সামনে অগ্রসর হও, বীর সৈনিকরা সামনে অগ্রসর হও। আমার প্রিয় সাহেব ছিল মইনুল হাসান চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মইনুল হাসান চৌধুরী। সে আমাদের মেগাফোনে খালি বলতে লাগিল, আগে ভালো আগে ভালো। আমাদের অলরাউন্ড ঘেরার পরে আমাদের যখন ওপর দিয়ে ফায়ার গেল, তখন ওরা ফরিস্ট মোটর, টুইস্ট মোটর, খালি মোটর আর এইসব আমাদের ফায়ার শুরু করলো। আর ওখানে ওই শিখরা, পর্যাপ্ত শিখ আমাদের সত্যি সাহায্য করেছে। শিখরা যদিও তারা
দুর্বল, তারপরেও তারা আমাদের খুব সাহায্য করেছে। তারা পর্যাপ্ত পরিমাণ, 75% মারা গেছে শিখরা, 25% হয়তো বেঁচে ছিল। আর আমাদের লোক ওখানে ফের 50% লোক মারা গেছে। পর্যাপ্ত যুদ্ধ হয়েছে ওখানে, যা বৃহত্তম যুদ্ধ বাংলাদেশের অরব যুদ্ধ আরো কোনো জায়গায় হয়নি ইনশাল্লাহ। কিন্তু সেখানে সেই যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধতে আমরা ওখানে লাস্ট পর্যন্ত জয় করে আমরা চলে যাই সিলেট এমসি কলেজ। আমরা সিলেট এমসি কলেজে যাই। সিলেট এমসি কলেজ 4 নম্বর সেক্টর, সেই চা বাগানের ভিতরে, সেই পাহাড়ের উপরে উঠে আমরা সেই পায়দলে হেঁটে হেঁটে গিয়েছি সেখান থেকে আমরা ওই যুদ্ধ 16ই ডিসেম্বর আমাদের ওখানে ওই যুদ্ধ শেষ হয়। ময়মনসিংহের যে ধানোয়া কামালপুরে যে যুদ্ধ হয়েছে, সত্যি ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধ যদি তোমরা দেখতে বলবে একই যুদ্ধ, মনে হয় যেন কলা গাছে আগুন ধরে গেছে। কলা গাছে যেসব আর্টিলারি শেল, বড় বড় কামানের শেল, সেসব শেলে গাছ জ্বলছে, আর ওই মানুষ যেগুলো বোমের কাছে পড়ছে তুলো হয়ে উড়ে যাচ্ছে। আমরা দেখছি, আমরা পজিশন দিয়ে আছি, অ্যাডভান্স করছি, আবার পজিশন নিচ্ছি, আবার অ্যাডভান্স করছি। আমাদের যার কাছে যেসব অস্ত্র ছিল, আমাদের কাছে এলএমজি ছিল, এসএলআর ছিল, এলএমজি ছিল, এইচএমজি ছিল, হেভি মেশিন গান ছিল, আরআর ছিল, রকেট লঞ্চার ছিল, সব ছিল ইনশাল্লাহ। কিন্তু আমরা সেখানে জয় হয়েছি। আমরা ওখানে 3-4 দিন জয় হওয়ার পরে আমরা ওখান থেকে আমরা বেরিয়েছি। তারপর আমরা চলে গেছি সিলেট 4 নম্বর সেক্টর। আমরা ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আল্লাহ রহমত আমাদের কালার ছিল মেরুন কালার। ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 3টে রেজিমেন্টের আমাদের আলাদা প্রতীক ছিল। কলারের সাথে মেরুন কালারের লাল দিয়ে লাগানো ছিল, যারা যুদ্ধের সৈনিক। আমাদের আল্লাহ রহমতে, মা বাপের দোয়াই, ময়মুরবির দোয়াই, আল্লাহ রহমতে যুদ্ধ করে গুলি লাগার পরও আমি ময়মনসিংহ থেকে যুদ্ধ জানি গুলি লাগে, তারপর আমি চলে যাই বিহার। ময়মনসিংহ গুলি লাগার পরে আমি চলে যাই হলো ওই গুয়াহাটি সামরিক হাসপাতালে আমি ট্রিটমেন্ট হই। ওখানে গুয়াহাটি সামরিক হাসপাতালে চিকিৎসা হয়ে ওখান থেকে আমরা চলে যাই, ফের পরে তেল ঢালা দিয়ে আবার চলে যাই ইতে সিলেট 4 সেক্টরে। তো আমাদের ওই ডিসেম্বরে ওখানে ওই পর্যন্ত শেষ হয়। আল্লাহর রহমতে আমার বলার বহুত কিছু আছে ইনশাল্লাহ, আমি বলতে পারি, কিন্তু আমি তো ব্রেন স্ট্রোক রুগী, আমি এটা করতে পারছি না, আমার মেমোরিতে আনতে পারছি না। আমি সব সাজিয়ে নিয়ে এসেলাম যে আমি ছেলেপিলের কাছে বলবো, কিন্তু আমার সেই মেমোরিতে এখন আসছে না। আমি যে যুদ্ধ করেছি, আমি আরবিতে বক্সিং খেলা খেলেছি, আমি আরবিতে বক্সারও ছিলাম। আমি 1971 সালে আমি বক্সার পরে স্বাধীন হওয়ার পরে আমার কমান্ডারকে বলেছি, আমার যত যাই হোক আমি এই হাত দিয়ে বক্সিং খেলবো, বক্সিং খেলা খেলেছি। আমার সাথের লোক আছে সুবেদার চান্দালি, পিরোজপুর বাড়ি, ওই আছে খেদে ঝাউবেড়ি, তারপরে বীর বিক্রম সাইদুর রহমান সাহেব আছে চুয়াডাঙ্গাতে। আমার সাথের লোক হাজারো লোক আছে, আমার এখন এই মেহেরপুর আছে, চুয়াডাঙ্গায় আছে। আমার সাক্ষী আমি 5% বাধা পাই ইনশাল্লাহ। আমার সাক্ষীর জন্য অভাব নেই। মেজর সাইদুর সাহেব বীর বিক্রম, উনি পরশুদিন শনিবার দিন এসে বলছে, উনি হলো আমার সাথে যুদ্ধ করেছে, উনার ছেলের টুকরা লেগেছে, উনার ডান হাতের উপরে বাজুতে গুলি লেগেছে, ছেলের টুকরা লেগেছে, উনি আমার লেগেছে, উনার লেগেছে, একই সাথে একই কোম্পানির লোক। আমি ফার্স্ট বেঙ্গল ব্রাভো কোম্পানির, উনি আমাকে সাথে করে একসাথে আমরা গুয়াহাটি সামরিক হাসপাতালে ভর্তি হয়েছি। ইনশাল্লাহ আমরা যুদ্ধ করেছি, যুদ্ধের জন্য পতাকা দিয়েছি, এই পতাকার জন্য রক্ত দিয়েছি। ইনশাল্লাহ মাল আমরা জানি, আল্লাহ কাছে ফরিয়াদ করছি, আল্লাহ এই মালটা রেখে দিক বাংলাদেশের। যত যাই হোক, তোমরাই হইলে ভবিষ্যতের সম্পদ। এই সম্পদে একদিন আমার কথা মনে পড়বে তোমাদের, বলবা তখন যে সত্যিকারের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যাই কিছু বলুক, ভুল ত্রুটি যেটাই হোক, তোমরা সবাই আমাকে মাফ করে দিও। ভুল হতে পারে, আমি হয়তো সবকিছু জানি না। আমি বললাম আমি ভেলোরের চিকিৎসাধীন আছি, এবং আমি দেবী শেঠির কাছে চিকিৎসা আছি বেঙ্গলায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা মনে হয় এই সম্মানিত বীর মুক্তিযোদ্ধা শিক্ষার্থীবৃন্দ, 31শে জুলাই 1971 সালে ধানোয়া কামালপুরে যে যুদ্ধ হয়, এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম বড় যুদ্ধ, সম্মুখ যুদ্ধ। এটা হলো যুদ্ধে দুটো, যিনি বলছিলেন এই যে ব্রাভো কোম্পানি, ব্রাভো এবং চার্লি, না দুটো কোম্পানি, একটা হলো ক্যাপ্টেন হাফিজ, একটা ক্যাপ্টেন সালাউদ্দিন মুমতাজ। ব্রাভো কোম্পানি ক্যাপ্টেন হাফিজ সাহেব, জি, দুজনের নেতৃত্বে কোম্পানি কমান্ডার। হ্যাঁ, দুজনের নেতৃত্বে দুটো কোম্পানি দুঃসাহসিক অভিযান চালিয়েছে, যুদ্ধ করেছে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই দিন
ক্যাপ্টেন সালাউদ্দিন মুমতাজ বীর উত্তম জি, জি, তিনি জি। শাহাদাত বরণ জি করেছেন। জি 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 আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এই সম্মানিত বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে। তোমাদের কার প্রশ্ন আছে? প্রশ্ন করো, আমি খুশি হব। জি বলো। প্রশ্ন করো। আমার নাম ফারহান মোহাম্মদ তানভীর রোজা। আমি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আপনি কি মুক্তিযোদ্ধা করার সময় আপনার পরিবার থেকে কোনো বাধা পেয়েছেন? না, কোনো বাধা পাইনি আমি। ইনশাল্লাহ আমি চলে গেছি। আমি তো আনসারে ছিলাম ওই সময়। আমি আনসারে রিক্রুটমেন্ট হই 1970 সালে। আনসারে রিক্রুটমেন্ট শেষের দিকে 1971 সালে আমি 7ই মার্চে শেখ সাহেবের ভাষণে রেডক্রস ময়দানে যাই। কি সেই নৌকার উপরে বসি, বিরাট নৌকা, সেই নৌকার উপরে বসে শেখ সাহেবের সামনে বসে আমি স্লোগান দিয়েছি কত। আল্লাহ রহমতে আমি সেই আমার বাড়ির থেকে কোনো বাধা আসিনি, এবং আমার বাড়ির থেকে কেউ বাধা যাওয়ার মতো ছিল না। আমি বলেছি দেশ রক্ষার জন্য আমি বেরিয়ে গেলাম, বেঁচে আসতে পারি। মাকে বলে গেলাম, মা তুমি দোয়া করো, আব্বা তুমি দোয়া করো, তোমার দোয়ার সাথে থাকলে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়ে আনবে। আমি গুলি খেয়েছি, তারপরে আর বেশি কারো প্রশ্ন আছে? প্রশ্ন করো, খুশি হবো। জি, ওকে প্রশ্নের সুযোগ দাও। বলো, তোমরা বলো, যে যা বলবো বলো, ইনশাল্লাহ উত্তর দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার নাম রাহমাতুল্লাহ। শাহরিন সুলতানা। আমি কবি নজরুল শিক্ষা মঞ্জুরি স্কুলের একজন স্টুডেন্ট। আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার কাছে আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনার পরিবারের অন্য কোনো সদস্য কি মুক্তিযুদ্ধ করেছিল? আমার সবাই, পরিবারের সবাই মুক্তিযোদ্ধা। আমার আব্বা কোঅপারেটিভ সোসাইটির ক্লার্ক ছিল একজন, এবং আমার ভাইরা সবচেয়ে ছোট। আমি পরিবারের মধ্যে সবচেয়ে বড় ছেলে ছিলাম। আমার বোন ছিল 5টা। বোনগুলো আমার পরপর সব বোনগুলো, তারপরে হইলো আমার ভাই, 3 ভাই আমরা। তা আমি ওই সময় আমার ওই পরিবারের ভিতরে আমি বড় ছিলাম। আমি মা বাপকে বলেছি যে বাবা আমি যুদ্ধে চলে যাচ্ছি। তখন আমার দিদি এসে চাপড়া থানার বিএসএফরা, তখন আমি বলেছি, বাপ তোমাদের দোয়া আমাকে দাও, তোমরা আমাকে দোয়া করে দাও, তোমাদের দোয়া আমার ফুদি দাও। বাবাকে ফুদি বলতে, বাপ তুমি ইনশাল্লাহ ফের ফিরে আসবা। যুদ্ধের পরে শেষ হওয়ার পরেও আমি বাড়ি যেতে পারিনি। কতদিন, বহুত দিন পর বাড়ি গেছি, দেখছি বাবা কি অবস্থায় আছে সে বলা যাবে না। খুব অসুস্থ অবস্থায়, মা মরে যায়, বাপ মরে যায় অবস্থায় ছিলাম। আমার গ্রামের লোককে যদি একবার বলা যায় যে এই দেশের এই নতুন দরবেশপুর পাড়াদি ইউনিয়নের মধ্যে নতুন দরবেশপুরে 3 জন মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধারা হলো কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, আর খন্দকার বক্তির হোসেন শিলু, খন্দকার কামাল হোসেন। এই 3 জন মুক্তিযোদ্ধা হয়েছে মুজিব বাহিনীর থেকে। আমি হলাম একজন সৈনিক। আমি আমার বাপ্পাদের দিয়ে যখন ব্রহ্মনগর গেলাম, তখন ওই 3 জন লোক আমার মা বাপের কাছে গেল। আব্বা রিলিফ কমিটির চেয়ারম্যানের কাছ থেকে রিলিফের মাল নিয়ে আসে। ওরা খায় আর থাকে। যুদ্ধ শেষ হওয়ার 2 মাস আগে টান্ডুয়াতে গিয়ে মুজিব বাহিনীতে নাম লিখাইলো, লিখিয়ে তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা। এখন তারা যুদ্ধর ভাতা পায়। তারা যুদ্ধকে জিনিস জানি না। আমার দুঃখ কইতে হইতে যায়, তারা মুক্তিযোদ্ধাই না। কিসের মুক্তিযোদ্ধা তারা? কোনো যুদ্ধ করেনি, কোনো কিছু করেনি। তারা হয়েছে মুক্তিযোদ্ধা, আর যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা। আমরা একটা কাজ করি, আমরা একটু জোরে করতালি দিয়ে শ্রদ্ধা জানাই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, আপনি একটু আসন গ্রহণ করেন। অনেক ধন্যবাদ। আপনি টায়ার্ড হয়ে গেছেন। আমি বলতে চাই, আমি না, ঠিক আছে। ছেলেমেয়েরা বলুক, বাবা আজকে আমার ছেলেমেয়েরা একটু বলুক, আমি একটু খুশি হব। আরো 3 জন ওরা আসলে কিছু বলতে পারবে না, আমি একটু বলি। ইনশাল্লাহ প্রশ্ন করো। আরো 3 জন অসুস্থ উনি করবে না, উনি আমাকে বলেছে আব্দুল সাহেব উনি অসুস্থ করতে পারবে না। ঠিক আছে, উনি বলতে পারবে না। শোনো, আমরা আরো 3টা প্রশ্ন নিচ্ছি এই মুক্তিযোদ্ধার কাছে। ঠিক আছে, ওকে একটু দাও, এটা দাও। এই পাশে যাও। আমরা 3টা প্রশ্ন নেব, 3টা। যাও।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আবরার জাইন, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। স্যার, আমার কাছে আপনার এই প্রশ্ন ছিল যে আপনারা যে যুদ্ধ করতেন স্যার, তখন আপনাদের স্যার খাবার দিয়ে বা বিভিন্ন সাহায্য কারা করত? অসুন্দর প্রশ্ন করেছে বাবা আমার, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ওই ছেলে প্রশ্ন করেছে একটা, অশেষ ধন্যবাদ তোমার বাবা, আমি মাথায় তুলে রাখবো। উফ, কি খেয়েছি শোনো, কি খেয়েছি শোনো। শিক্ষার্থীরা তোমাদের একটু চুপ করতে হবে। জি, তোমরা উত্তর শোনো আমার কাছে। 1971 সালে কেউ কিছু আমাদের দিইনি, খেতে খেতে দিয়েছে তোমার বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন চা বাগান, বিভিন্ন কলা বাগান। এই কলা খেয়েছি, চার পাতা খেয়েছি। আর হইলো চেয়ারম্যান যারা হইলো একটু ওই পাকিস্তানের গড়ের চেয়ারম্যান, তাদের বলেছি আই চাল ভেজে নিয়ে আই। তারা চাল ভেজে নিয়ে নিছে, হয়তো দেখা যাচ্ছে 1 মণ চাল ভেজে নিয়ে নিছে। আমাদের কমান্ডাররা ওই চালকে ভাগ করেছে, ভাগ করে সবার কাছে 1 মুঠ 2 মুঠ করে করে চাল ভাজা দিয়েছে। চাল ভেজে খেয়েছি, তার সাথে ওই ড্রেনের পানি, ওই পাহাড় থেকে পানি নেমে আসছে, ওই সব পানি খেয়েছি। এইভাবে জীবন ধারণ করেছি। আল্লাহ আমাদের এত শক্তি দিয়েছে। আর কিছু আমাদের ওই মধ্যে মধ্যে ট্যাবলেট খেতাম, আল্লাহ রহমতে কোনো খিদে লাগতো না। তখন আমাদের একই খেয়াল, কোথায় থেকে গুলি আসছে, কোন দিক থেকে গুলি আসছে, এই আমাদের খেয়াল ছিল। তখন তখন আমরা খাবার চিন্তা করিনি, পানি খেয়েছি, ওই চাল ভাজা হয়তো 1 মিনিট খেয়েছি। এইভাবে এই দেশকে স্বাধীন করে দিচ্ছি। কি বলবো, বলার কিছু নেই। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিম আহমেদ জিম। আমি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন থেকে জন্মগ্রহণ করেছেন তখন পাকিস্তানি শাসকরা আমাদের দেশের কত কিভাবে অত্যাচার করতো? 1971 সালে আমার বয়স ছিল তখন 21 বছর। আমি পুরা সাবাল্যক মানুষ, আমি সাবাল্যক মানুষ। 1971 সালে আমাদের খুব অত্যাচার করেছে। ওই বলেছে আমাদের 10টা চিনির মিল, যেখানে আমরা চিনি এত উৎপাদন হয়েছে, এত উৎপাদন হয়েছে, চিনির দাম 4 আনা। তখন চিনির দাম 4 আনা, চালের দাম 4 আনা, বিভিন্ন জিনিসের দাম ছিল কমানো। তারপরে যখন পাকিস্তান আমাদের বিপরীত লেগে গেল, তখন আমাদের জিনিসের দাম হাই হাই করে উঠে চলে গেল। তখন আমাদের এই শেখ সাহেব, সে যে বীরত্ব গাথা একটা সৈনিক, তার যা উপহার এই দেশের জন্য দিয়ে গেছে, তাকে মেরে ফেলেছে, দেশ শেষ হয়ে গিয়েছে। তাকে বাঁচিয়ে রাখলি এই দেশ ঊর্ধ্ব গগনে উঠতো, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, সেই তরুণ নিশা। আহা, কি করে গেছে। আজ আমরা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত দান করুন। যে আমরা পরের প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম, আমি জিনিয়াস ল্যাবরেটরি স্টুডেন্ট কলেজ থেকে বলছি। আপনি যে 28 দিনের ট্রেনিংটা করেছিলেন সেটা কোথায় করেছিলেন এবং তার মূল উদ্দেশ্য কি ছিল? থ্যাংক ইউ। আমি ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 25 মার্চ 25 মে 1971 আমি সামরিক বাহিনীতে ভর্তি হই। সেই সামরিক বাহিনীর তেল ঢালাই ভর্তি হই আসাম মেঘলা। সেখানে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ভর্তি হওয়ার পরে আমাকে লম্বা চওড়া দেখে ওখানে ওই শিখদের, ওই যে গুর্খাদের সাথে ট্রেনিং এ পাঠাই। ওখানে গিয়ে আমি ধূপ বাগানের ভিতরে ট্রেনিং করি। ওখানে ওই বিহার চাকুলিয়া, ওখানে একটা বিরাট বিমানবন্দর আছে। বিমানবন্দরের পাশে আমাদেরকে টেন্ট খুঁটাই করা হয়। ওই টেন্টে আমরা থাকি, ওখান থেকে আমরা ট্রেনিং করি। আর ওই ভারতের সৈনিকরা আমাদের ওখান থেকে রেশন দেয়, ওই রেশন পানি নিয়ে আমরা ওখানে খাই দাই করি। 28 দিন ট্রেনিং করি। ওখানে যারা ইন্ডিয়ার অফিসাররা, তারা খুব ভালো সৈনিক। অফিসারের দিকে তারা এক, বিশ্বের প্রতি এক অফিসার। আর সৈনিকের দিকে পাকিস্তান এবং বাংলাদেশ ইনশাল্লাহ এক। বাংলাদেশের সৈনিক পুরা বিশ্বকে দড়ি দিতে পারে ইনশাল্লাহ, যদি তাদের কাছে কাছে অস্ত্র থাকে। এখনো আমি ট্যাঙ্ক চালাতে জানি, আমি কামান চালাতে জানি, সব কিছু চালাতে জানি। আমি
1971 সাল থেকে নিয়ে আমি 18 বছর সামরিক বাহিনীতে চাকরি করে রিটায়ার্ড হয়ে এসে আমি সম্মানের সহিত আমি পেনশন পাচ্ছি এবং আমি যুদ্ধহতর ভাতা সরকার আমাকে বহন করেছে। আমি ভাতা পাই, রেশন পাই, সব পাই। আল্লাহ দীর্ঘজীবী করুক। এই বাংলাদেশ পরিচালিত করছে মহামান্য শেখ হাসিনা, তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে শেষ প্রশ্ন যাচ্ছি, সর্বশেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোসাম্মদ রাজিয়া সুলতানা ইভা। আমি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে যে 1947 সালে যে আপনি শেখ সাহেবের সাথে দেখা করেছিলেন, তিনি যে আপনাকে 5,000 টাকা চেক দিয়েছিলেন, ওই চেকটা আপনি কি করেছিলেন এবং কোন কাজে লাগিয়েছিলেন? 1947 না, 1974 সাল। 1974 সাল আমি তখন ঢাকা ক্যান্টনমেন্টে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে, তখন আমি ওনার সাথে সাক্ষাৎ, কি মন হলো, আমি বললাম শেখ সাহেবের সাথে সাক্ষাতে যাব। আমি তখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রওনা হলাম। সুন্দর পোশাক, মানে ওই সময় খাকি পোশাক ছিল, আর ওই পোশাকটা হলো ডিমের ওই সাদা অংশ দিয়ে মানে লাগিয়ে ইস্ত্রি করা, মানে ইস্ত্রি করলে পোশাকটা এইভাবে হয়ে থাকবে, ভাঙবো না, কিছুই হবে না। ওইভাবে ওনার কাছে সেক্রেটারিয়েটের ভিতরে গিয়ে দেখছি উনি একটা ক্যামিস্টুলের উপরে বসে আছে, ফোল্ডিং একটা টেবিল নিয়ে বসে আছে। গিয়ে আমি স্যালুট মারলাম। উনি উঠে দাঁড়িয়ে বলছে, বাবা, আমি বললাম, বাবা আমি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুদাসসির হোসেন, আমি ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, আমি ব্রাহ্মণ, আমি ধন্যবাদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার মুদাসসির হোসেন মহোদয়কে অত্যন্ত সাবলীলভাবে লম্বা সময় ধরে আমাদের সাথে গল্প শোনানোর জন্য। আমি এবারে অনুরোধ করছি আমাদের দ্বিতীয় বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইদ্রিস হোসেন মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য, উচ্চিত গল্প শোনানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই গল্প স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের গল্প শোনার এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা, আমার মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম। সোনামণিরা, তোমরা এখন তো বর্তমানে স্মার্ট, আমি মনে করি তোমরা চুপ থাকবা। আমাদের এই বয়স একদিন ছিল, আমরা একদম ছাত্র ছিলাম। 1971 সালের গল্প শোনো। এই গল্পায় 50 বছর পর গল্প বলা সম্ভব না আমাদের পক্ষে। নিজের বাপের নামই মনে থাকে না, ভুলে গেলে থাকে না তো। আমার কড়া ছেলে কড়া মেয়ে, তারই নাম সঠিক বুঝতে পারেনি। তা 50 বছর পরে এসে সেই করুণ কাহিনী বলাকে সম্ভব? তারপরেও যতটুকু পারে একটু শোনায়। 1970 সালে ভোট আন্দোলনের পরে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব ভোটের ডাক দিলেন। রিয়া খান রাজি হয়ে গিয়ে ভোট সময় দিলেন, তারিখও দিলেন এবং ভোটও হইল। ভোট হওয়ার পরে 162 সিটের মধ্যে আমরা পেলাম 160 সিট। আমরা পূর্ণভাবে ভোটে আমরা বিজয় ঘোষণা করার পরেও এই ইয়া খান পাকিস্তান বাহিনী আমাদের মুজিবুর রহমানকে সিট এবং আমার প্রাসঙ্গিক প্রতিষ্ঠান দেওয়ার জন্য কোনো সময় তারা দেয় না। তারপরে আজকাল মিটিং করার সাধারণ মিটিং করার জন্য ডেট নির্ধারণ করে 25শে মার্চ। 1971 সালে 25শে মার্চ। ওই 25শে মার্চের সময় ওই দিনেই রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হানাদার বাহিনী ধরে নিয়ে যায়, আটকে রাখে পাকিস্তানি জেলখানায়।
পশ্চিম পাকিস্তান করাচি। ওই দিন রাত্রিতে শুরু হয় বাঙালি জাতির জন্য নেমে আসে অন্ধকার রাত, হত্যাযজ্ঞ এবং নির্মম হত্যা এবং মা বোনদের ইজ্জত লুট করার ওই দিন। তারপরে আমাদের ওই অনুযায়ী ওই দিনই শেখ মুজিবুর রহমান সিরকুট লেগে তুই যাই স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার পক্ষে শক্তি এবং যুদ্ধের জামামা বাহিনী। ওই শোনার পরে 14ই এপ্রিল বেড়া তোমরা চুপ করো, নাহলে কিন্তু বন্ধ করে দেবো, একটা কথা শুনতে পারা, কথা হবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে কিন্তু এটা অনুরোধ। আমাদের কাছে তোমাদের একটা প্রমিস ছিল, তাই না? তোমরা অঙ্গীকার করেছিলে তোমরা চুপ থাকবে, তাই না? কি বলো? আমরা আশা করছি মেহেরপুরের শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলার সাথে অনুষ্ঠান বাকি অংশ শেষ করবে। ধন্যবাদ। এই যে আমাদের অস্থায়ী মন্ত্রণালয়ে ঘটনা হবে, ওই দিনেই আমাদের 14ই এপ্রিল চুয়াডাঙ্গায় আমাদের মন্ত্রিপরিষদ গঠন হবে অস্থায়ী। এই খবর গোপন সূত্রে যে কোনোভাবে পাই, ওই দিনে সুরায় প্লেন নিয়ে এসে চুয়াডাঙ্গা বোম্বিং করে এবং মেশিন গানে গুলি ছড়ে। ওই দিন আর আমাদের মন্ত্রিপরিষদ গঠন হলো না। পরের দিক নির্দেশনা ঠিক করার পরে আমাদের মেহেরপুরের ভাগ্য সৌভাগ্য এই যে আমাদের মুজিবনগর প্রতিনিধির তলে অম্র কারণে শুরু হইল আমাদের শপথ গ্রহণ। মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে হইল শপথ। আমারই মেহেরপুরের 12 জন মুজাহিদ এবং আনসার শপথ পাঠ করে শপথ গ্রহণ করা হইল আমাদের মুজিবনগরে। আমরা সৌভাগ্যশীল মানুষ যে আমরা মেহেরপুরের মুজিবনগরের মানুষ। তারপরে যুদ্ধ শুরু আমাদের 18ই এপ্রিল যজ্ঞ শুরু হলো মেহেরপুরের। আমার মেহেরপুরবাসীদের জন্য হলো হত্যযজ্ঞ। 18ই এপ্রিল আসলে আমাদের আমঝুপি কুটিতে আসার পরে আমাদের নিধন শুরু হলো মেহেরপুরবাসীদের। আমঝুপি শুরু মৃত্যুবরণ করে 6 জন এবং মেহেরপুরের ওই দিন শুরু হয় লুটতরাজ এবং হিন্দু হত্যযজ্ঞ এবং দোকানপাট আগুন ধরানো। তারপরে আমরা আস্তে আস্তে তখন বুঝতে পারলাম যে আমাদের আর বাঁচার কোনো পথ নেই। ওই দিন আমরা সেই দিন আমি কিন্তু ক্লাস 10-এর ছাত্র, জাতীয়খালী হাই স্কুলের, আমরা একসাথে 24 জন দল করলাম। দলের ভেতরে আমাদের ছিল সব কৃষক শ্রেণীর মানুষ, যারা লেখাপড়া জানে না, লেবার খেটি খায়। শিক্ষিত লোক কিন্তু ছিল একটা, আমার প্রভূতি ভাই, সে যশোর কলেজের 2nd ইয়ারের ছাত্র। উনি ছিলেন আমাদের সাথে। উনি ভোট দেওয়ার পরে 5 দিন থাকার পরে উনি ফিরে আসেন পাকিস্তানে। ফিরে আসার কিছু কারণ ছিল। তারপরে আমরা 24 জন যাওয়ার পরে আমরা টিকে থাকলাম মাত্র 16 জন। তখন ওই ক্যাম্পের ইনচার্জ সাহেব ছিলেন এবং আমাদের কমান্ডিং অফিসার ছিলেন সৈয়দ্দিন সাহেব MNN। উনি এত ভদ্র, এত নম্র। উনি আমাদের সাথে শুইতেন, আমাদের সাথে থাকতেন, আমাদের সাথে খাইতেন। ওই রেস্টার কোনো খাবার বরাদ্দ ছিল না। আমাদের সাথে থাকার পরে আমরা ওই দিন প্রায় 15-20 দিন পরে আমরা চলে গেলাম রামপুরহাট ট্রেনিংয়ের উদ্দেশ্যে। আমরা 1 মাস ট্রেনিং করার পরে ফিরে আসলাম আপনার কল্যাণীতে। রাত্রে থাকার পরে আমাদের খাইতে দিল আপনার পান্তা ভাতের মতো খিচুড়ি। ওই ভাতে ছিল কালো ভুকা। আমি বলতে স্যার একই, তো বলছে এইবারটা ট্রেনিং, বাইরে দা অন্ধকারে লাইট অফ করে চুমুর দেখাগা, তা কি খাবেনি, এটা ট্রেনিং। ওইটা থাকলাম 6 দিন কল্যাণীতে। আসলাম আমরা শিকারপুর বর্ডারে তৌফিক আলী সাহেবের কাছে। ওই দিন আসার পরে আমরা আমাদের 100 কোটি টাকা 3 দিন থাকার পরে আর আমাদের হাতের পত্র গুলিগুলা দিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম ক্যাম্পের উদ্দেশ্যে, যুদ্ধের উদ্দেশ্যে। আমরা ট্রেনিং নেওয়ার পরে আসলাম আপনার কি মেলিভূতা সংলগ্ন নাজিরগোলা মুজিবনগরের সাইডে নাজিরগোলা প্রাইমারি স্কুলে। ওই স্কুল থেকে আমাদের শুরু হইল যুদ্ধ। ওই যুদ্ধের সময় আমরা মানিকনগর, হঠাৎ করে একদিন আমরা খবর পাই যে মানিকনগর পাঞ্জাবের অ্যাটাক করবি।
ওই দিন আমি এবং আপনার আনন্দ বাসার তার নাম আয়ব আসিয়ে রেখেছে পরে আমরা ওঠে আপনার তার ডাব গাছের ডাব পড়ার জন্য ডাব খাওয়ার সময় আমরা যখন আমি ওপর দিকে তাকিয়ে আছি এমন সময় পেছনে পাইন জামার পিঠে ছাপা মারে বুঝছে উসকো কে হয় আমুদ স্যার ডাব পারছে আমরা তো উল্টো বুঝেনি আমুদ স্যার ডাব পারছে ওপরে তাই হাত দিয়ে ইশারা করলাম ডাব পারছে ওপরে তাকিয়ে দেখলো যে গাছে লোক ওগুলো নেমে আসে আমার উর্দুতে বুঝছে নেমে আসে ওনে দুটো ডাব পেড়ে মুখে করে নেমে আসলো আর তারপরে দুটো ডাব ওরা দুজন নিয়ে নিল নেওয়ার পরে আমাদের বললো ভাগটা আমরা মুক্তি ধরতে বুঝতে পারতাম ওই দিনই কিন্তু আমাদের লীলা খেলা শেষ আমরা ওই সময় ছিলাম বাচ্চা যুবক আমাদের বুঝতে পারেনি বললো ভাগটা বলে আমরা চলে গেলাম ধানের খেতে আমাদের হাতের আছে ক্যাম্পে মেলিপোতা ক্যাম্পের ছিল মানের আর্মি দল আর লোকভর আর আমরা ছিলাম নাইতে স্কুলে প্রাইমারি ওই দুই পার্টি একসাথে হয়ে ওরা আপনার মানিকনগর খালের ধারে এসে পুরা মাঠ ঘিরে ফেলেছে ওই সময় এরা যখন ফায়ার যায় তখন ওরা ব্ল্যাক ফায়ার মারে পাঞ্জাবিরা আমরা বলতে মামা আমাদের হাতার বলে ভেতরে দেখো বাবা কাউরের কাছে আছে আমরা হাতার নিয়ে পজিশনে গেলাম তারপরে আমরা ওখানে 8 ঘন্টা যুদ্ধ করার পরে ওরা কিন্তু আমাদের দিকে লক্ষ্য ছুড়ে গুলি ছাড়েনি ওরা ব্ল্যাক ফায়ার মারতে ভালো করে ভেতর দিয়ে ওরা যায় গোজি ওদের হেড অফিস গোজি ওই জায়গায় ওরা চলে যায় তারপরে আমরা ব্যাক করলাম ব্যাক করার পরে 2 দিন 3 দিন থাকার পরে ক্যাম্পে আমাদের বলে তোরা ভেতরে যেতে হবে আপনার পিরোজপুর আপনার পুরা মেহেরপুর ডিস্ট্রিক্ট এলাকা পুল্লি এলাকার ভেতরে আমাদের যেতে হবে আমরা ওই দিন আমরা 17 জন আউট হয়ে চলে এলাম এসে আল্লাহকে কাজ শিবপুরে রামনগর ঘাট পাড়া পর শিবপুরে ঢুকলাম শিবপুরের লোক আমাদের বলছে ভাই আপনারা ওদিকে যাবেন না কেন বলছে পুরা মেলে যায় এখানে বলে কেবলে 11 জন মারিয়ে ছুঁয়ে আসলাম আমরা বলতে আমাদের কাছে আল্লাহ আছে আর আমাদের কাছে হাতের আছে আমাদের কাছে ম্যালেরিয়া ভেঙবে না তাল্লাহ রহমতে আমাদের কাছে ম্যালেরিয়া হয়নি আমরা পুরা চলে আসলাম আশুপুরের ভেতর দিয়ে পিরোজপুর আসার পরে ওই দিন রাত্রে আমরা থাকলাম 8টা পর পিরোজপুর ভাগ হয়ে ওই দিন আমাদের প্ল্যান হইল গোগুল খালে ব্রিজ ভাঙতে হবে আমাদের সাথে ছিল বসির সাহেব ওর লোক ছিল আপনার ও ছিল বোলারপুরে ওদের সাথে আমরা মেঘা পরে আমরা 30 জন একসাথে গেলাম গোগুল খালে ব্রিজ ভাঙার সময় আমরা শুনতে পেলাম যেখানে পাঞ্জাবে আছে 5 জন পাঞ্জাবের বাদ বাকিরা দেখা ওই দিন আমরা পিছু আসলাম যে আমরা সমুদ্রে যুদ্ধে যাই কোন দিকে যাবো না রাত্রিতে আমরা ঠিক পাবো না আগামীকাল আমরা রেড করি তারপরে আমরা চলে আসার পরে আমরা থাকলাম আপনার কোলাবাড়ি গোপালপুর ইব্রাহিমপুর ওই এলাকাতে আমরা পুরা মাঠের দিকে সিঁড়ি গেলাম আমাদের খাবার ছিল আখ ভাঙা আখ এবং যদি কোনো পাবলিক আওয়ামী লীগের লোক জানতে পারত ভেতরে মুক্তিযুদ্ধ দিয়েছে ওরা খবর নেওয়ার পরে ভাত রান্না করতো অথবা মুড়ি চানাচুর এইভাবে দিই আমরা 24 ঘন্টায় কোনোদিন 2বার কোনোবার 1বার খেতে পারতাম খাওয়ার দিকে ভ্রক্ষেপ ছিল না আমাদের লক্ষ্য ছিল দেশ স্বাধীনতা করার জন্য এবং শত্রু মোকাবেলা করার জন্য পরের দিন রাত্রিতে আমরা রাত 2টোর সময় আমরা ভিড়লাম গোকুলখালী ব্রিজের কাছে এসে আমরা একজন বাড়িতে ডাকলাম ওনাকে ডেকে আমরা ওখানে কজন থাকে বলে 4 জন রাজাকার থাকে আর কেউ থাকে না ওই রাজাকারে আমরা প্যাটার্ন ওকে ঘিরে ফেললাম ঘেরা পরে ফার্দার পরে রাজাকার 4 জনে হাতের ফেলতে পারে গেল যেমন রাজাকার পারলাম না 4টি হাতের পেলাম দিনে মাইট চার্জ করি ব্রিজের 2 দিকে ভেঙে আমরা চলে আসি বলার পরে গ্রামে এসে শেল্টার নিই ওই দিন সকালবেলা বেলা 10টার সময় ওখানে যে একজন রাজাকার ছিল আমরা কিন্তু জানতাম না আমাদের কোনো দলেই জানতো না যে রাজাকার ছিল বলে পরে আমাদেরকে বলে নিই ওই রাজাকার একজন আমরা খবর দিই বেলা 10 টাকার দিকে পাঞ্জাবে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাদের মুক্তা বলে আমাদের এক সভাপাঠী ওনাকে ধরে ফেলে বিলের ভেতরে পানি দিতে গিয়ে বিলের মধ্যে ওকে আমরা জার্মানি দাম মাথায় গিয়ে দাঁড়িয়েছিল গলা ডুবে নাক পর্যন্ত পানিতে ওই অবস্থান করছিল ওই সময় রাজাকাররা ওকে ধরে দেয় পাঞ্জাবেতে ওকে ধরে নিয়ে যাওয়ার পর গৌরপুরে আপনার হেয়ারিং এর রোডে গলা বেঁধে পা বেঁধে পা আসে ওপরের দিকে মাথা আসে নিচে ওকে বেঁধে গাড়ির পেছনে বেঁধে ওকে টানতে গুলি করে নেয় এবং ব্যানেট মারেনি তার অবস্থায় টানতে বাড়াতে মতো নিয়ে গিয়ে তাকে হত্যা করে ওই দিন সে শহীদ হয় ওই দিন আসার পরে আমরা ওই রাজাকারকে তথ্য নিলাম
নেওয়ার পর 3 দিন পরে ওই রাত্রিতে তাকে আমরা গুলি করে হত্যা করি। হত্যা করার পরে আমরা চলে আসি ভারতে, আমাদের ক্যাম্পে আসি। ক্যাম্পে আসার পরে গোলাগুলি আমরা, আমাদের চার ছিল বামুনপাড়া, নতুন গ্রাম, রাজাপুর। এখান থেকে গ্যানেট বম্বিং হবে, এখানে মেহেরপুর সেল থাকবে। এই ছিল আমাদের গেরিলা যুদ্ধের কাহিনী। তারপরে আমরা চলে গেলাম আপনার টাকা আনতে এবং গোলাগুলি আনতে গেলাম শিকারপুর। নভেম্বরে হয়তো মাসের দিকে, তারিখ আমার মনে নেই। ওই কুষ্টিয়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে আপনার বড় যুদ্ধ শিকারপুর বর্ডারে, ব্যাংগাড়ি মাঠে। ওই মাঠের ভেতরে আমরা রাত্রিতে যাওয়ার পরে আমি তৌফিক এলাই আমরা সবাই দাঁড়িয়ে আছি আম গাছ তলায়। আম গাছ তলাতে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু যুদ্ধ চলছে ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি, কোনো মুক্তিযোদ্ধা না। ওই দিন আপনার রাত 8টা থেকে বেলা, তারপর দিন বেলা 8টা পর্যন্ত যুদ্ধ শেষ হয়। শেষ হওয়ার পরে আমাদের বলে যে লাশ নিয়ে আসতে হবে। আমরা 30-35 জন এবং তৌফিক এলিয়াস সাহেব সব ও যাইছে আগে, এবং ইন্ডিয়ান আর্মি সব। ওই দিন আমরা লাশ বয়ে নিয়ে আসি 400-র উপরে, পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি। ওই দিন এসে ওই লাশ রক্তের বন্যা পাই ওই দিন আমাদের শিকারপুর যুদ্ধে। তারপর আমরা গুলোগুলি নিয়ে একদিন থাকার পরে আমরা চলে আসি। এসে আসলাম আমরা বেতা ক্যাম্পে। এসে দেখি আরদু সাহেব, সৈয়দিন ছেলে বাবুল, হামিদ, হান্নান সাহেব, এরা দেখছে 3-400 ছেলেকে পিটি প্যারেড করে নিয়ে বেড়াইছে। আমরা আসলাম, আসার ওই দিন দিনে থাকলাম, রাত্রি সন্ধ্যেবেলায় আমরা আপন ক্যাম্পে ফিরে আসলাম। আসার পরে তারপরের দিন বেলা 4টের সময় খবর, আমার আজম চৌধুরী সাহেব আমাদের খবর দিতে সাইকে বর্ডারে এক হয়েছি। আমরা একতা হলাম, হওয়ার পরে মোনাখালী অ্যাটাক হবে। আমরা মোনাখালী যুদ্ধে আসলাম। সম্মুখ যুদ্ধে আসার পরে এই যে দেখতে আমরা আসি নদীর ওপারে বিদ্যার পরে, আর ক্যাম্প হয়েছে আপনার মোনাখালীর গ্রামে। ওদের আপনার আজম চৌধুরী প্রত্যেকটা লাইন বাই লাইন 10 ফিট পর 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 আমাদের লাইন লোডিং, আমাদের সুই পজিশন দিবে। প্রথম দেওয়ার পরে আমরা ওই রাত্রিতে গোলাগুলি করার পরে শুনলাম যে পাঞ্জাবি ছিল, ওই দিন 2টা রাজাকার মারা যায়। আস্তে আস্তে দেখলাম ওই দিন পরে, তারপরের দিন শুনলাম যে মোনাখালী ক্যাম্প নেই, ওই ক্যাম্প চলে গেছে কারাসানপুরে। তারপরে আমাদের রেড হলো কারাসানপুরে, অনেকে ছিল সাইকেল ক্যাম্পে, আমাদের মেলিপোতা ক্যাম্পে। ওই যুদ্ধের পরে কারাসানপুরে ওই দিন যুদ্ধ হয়। ওই দিন আমাদের 6 জন মুক্তিযোদ্ধা দিনের বেলায় ধরে ফেলে, এবং গ্রাম লোক সহ সাধারণ লোক। তারপরে আগুন চৌধুরী নিজে এসে উনি ফায়ার শুরু করে দুপুর বেলায়। যুদ্ধের পরে এসে আপনার ওই সদরকে উদ্ধার করে নিয়ে চলে যায়। তার কিছুদিন পরে 6 আপনার ডিসেম্বরে আমরা 2 তারিখ পর্যন্ত আমরা মোনাখালী তো মেহেরপুর পল্লী এলাকা আমাদের স্বাধীন হয়, এবং 6 পরে আমরা ঢুকি আপনার মেহেরপুরে। মেহেরপুর ঢোকার পরে দেখি কলেজে, মাঠে এবং ভকেশনাল স্কুলে রক্তের বন্যা এবং লাশের স্তূপ। আমরা নিজে কবর খুঁড়ি লাশ বের করি। তার লাশ সে চলে যায়, যে চেনে না তাকে আমরা দাফন দিই আপনার ওই চৌমনিতে, কলেজ মোড়ে ওই জায়গাতে। আর আমাদের যে আশা ছিল বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে শেখ মুজিবুর রহমানের 11 দফা পূর্ণ বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জি, অনেক ধন্যবাদ। প্রশ্ন আছে কার কার? ওকে দাও, আমরা 2 থেকে 3টা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। আমি মেহেরপুর কামিল মাদ্রাসার একজন 7ম শ্রেণীর ছাত্র। আমার নাম মোহাম্মদ ফজলুল হক। আমার প্রশ্ন এই যে আপনার যুদ্ধের সময় যুদ্ধের উপর মনোযোগ কিরকম ছিল? যুদ্ধের সময় একটা মানুষ, আমাদের 1 মাসকার ট্রেনিং কিন্তু বড় কিছু না। আমরা যে 1 মাস ট্রেনিংয়ের ভেতরে রাইফেল, রেসেলার, স্টেন গান, মেশিন গান, LMG, 20 মডেল, 30 মডেল, গ্রেনেড ছোড়া, এই যে আমরা 1 মাসের ভেতরে উপলব্ধি করার পরে আমরা দেশে এসে যুদ্ধ করলাম। আমাদের একটা লক্ষ্য ছিল, মন ইমান ছিল, আমাদের শত্রু মোকাবিলা করতে হবে।
এই শত্রুবেলা মোকাবেলা করার লক্ষ্যে আমাদের এখানে আর একটা দড়ি আছে আমার ভেতরে। ইন্ডিয়াতে আমাদের মুক্তিযোদ্ধাদের যখন আমাদের স্বীকৃতি দেওয়ার আগে একজন একজন আপনার ইংরেজি ভাষা, একজন হিন্দি ভাষা, একজন বাংলা ভাষা, তিনজন সাংবাদিক এসেছিল। এই তিনজন সাংবাদিক আসার পরে যখন আমাদের ছবি তুলে নিয়ে গেল, তারপর ইন্দিরা গান্ধী দৌড় আসতে যাওয়ার পরে ভুটান যখন স্বীকৃতি দেয়, পরপর স্বীকৃতি শুরু করলো, তারপর থেকে আমাদের যুদ্ধ আরো জোরদার হয়ে গেল। আপনার আকর্ষণ আছে কি? আমাদের একই লক্ষ্য ছিল, আমরা দেশ স্বাধীন করবো। আমাদের মনোবল 100 ছিল। জি অনেক ধন্যবাদ। একটু এখানে যাও, সামনে যাও। আসসালামু আলাইকুম। আমি আলকামা সিদ্দিকী তারিফ, মেহেরপুর সরকারি কলেজের একজন একাদশ শ্রেণীর স্টুডেন্ট। আমার প্রশ্ন হলো, মুক্তিযোদ্ধার সময় অনেক গোপন মিটিং হতো। মেহেরপুর জেলায় কোন কোন জায়গায় এই গোপন মিটিং গুলো হতো, আর কিসের মাধ্যমে আপনারা খোঁজ পেতেন যে মিটিং আজকে হবে বা এই সময় হতো? এটা মিটিং ছিল না আমাদের, আমাদের ছিল আমাদের এক একটা পাবলিক বা মুক্তি সহযোদ্ধা যারা ছিল, প্রত্যেকটা গ্রামে দুপাতন ছিল। এইটা আমরা সব আমরা সংগ্রহ করতাম যে আমরা মুক্তিযোদ্ধারা কোথায় যাবে, কিভাবে থাকবো, এবং পাঞ্জাবরা কোন এলাকায় যাইছে, কারা কারা রাজাকার হয়েছে, এই গোপন সূত্র আমরা নিতাম। ওরা দিনে বা রাত্রি আমরা কিন্তু এক জায়গায় বসতাম না, হয়তো মাঠে হাঁটতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে আমাদের রিপোর্ট হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো জায়গায় মিটিং করতাম, এই যদি গোপন সূত্র রাজাকার পাঞ্জাবরা পাই তো আমাদের অ্যাটাক করি, একসাথে 100 জনকে মেরে দিত। আমরা কোনো এক জায়গায় বসে মিটিং করে নিই। তোমার মতো একটা বাচ্চা ছেলে, তোমাকে দিতাম হয়তো 5টা টাকা নিয়ে বাদাম কাজ দেখে দিনে। আমি নিজে মেহেরপুর এসেছি, রেখে করছি যুদ্ধের সময়, হয়তো বললাম বা পাঞ্জাবরা ওরা কারা কি করছে দেখে, তুমি হয়তো দেখে আসছি, এসে আমাদের বুঝতে চাষা এই দেখলাম, ওইটুকু আমাদের রিপোর্ট। এই ছিল আমাদের মিটিং। জি অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আফরিন আক্তার কথা, আমি গার্লস স্কুলে পড়ি। বাকিরা বসে পড়ো। আপনার কাছে আমার প্রশ্ন এই যে ট্রেনিং থেকে আপনি 1 মাস পরে যখন শিকারপুর যান, সেখানে আপনাদের 100 কোটি টাকা দেওয়া হয়, এটা কিসের জন্য আর বা কারা দেয়? 100 কোটি টাকা না, 100 টাকা। এই 100 টাকা দিত। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। 100 কোটি টাকা দিত আমাদের, 100 কোটি 100, এইটা আমাদের দিত আমাদের হাত খরচা। এটা আমি বলি, বাবু দাঁড়াও শোনো, 100 কোটি টাকা দিত আমাদের হাত খরচা। জি অনেক ধন্যবাদ। এবার এটা কারা দিত শুনো। মুক্তিযুদ্ধকালীন যে বাংলাদেশ সরকার ছিল, সরকার এই টাকা পরিশোধ করে দিত। অনেক ধন্যবাদ। আমরা একটু জোরে করতালি দিয়ে ধন্যবাদ জানাই। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ইদ্রিস হোসেন মহোদয়কে। এবারে মুক্তিযুদ্ধের গল্প শোনাতে আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল মহোদয়। ছাত্র ছাত্রীরা, ছোট ভাই বোনরা বা আমার সাথীরা, আসসালামু আলাইকুম। আমি অশিক্ষিত মানুষ, আমার সামান্য ইতিহাস বলি। আমার বাড়ি খুকসা, আমদুবি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আমি। আমার প্রথম ফার্স্টে আমার বাড়ি থেকে গাঁড়োব 1 কিলো। পাঞ্জাবিরা যখন আসে 71 সালে, কাঁচা রাস্তা ছিল তখন, আসতে গিয়ে কাদায় আটকে যায়। আটকে দেওয়ার পরে গাঁড়োবে কয়েকটা মহিলাকে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। এগুলা দেখি আমাদের আর সহ্য হয়নি। তারপরে আমি 71 সালে বিয়ে করেছিলাম ঝাউবাড়িয়া। বিয়ে করে আমি আটমোলায় ছিলাম, শুনলাম যে এই ব্যাপার। আমি বাড়ি আসলাম, তারপরের দিন বাড়ি এসে আব্বাকে মাকে বললাম যে আমি ইন্ডিয়ায় চলে যাব। ওরা কিছুতেই দেবে না আমাকে আসতে। আমি তো না, আমি যাবই, আমার স্ত্রীও আসতে দেয় না। তারপরে আমি ঝাউবাড়ি থেকে অনেকগুলো ছেলেপিলি সাথে করে নিয়ে আমি চলে গেলাম ইন্ডিয়ায় গিয়ে কড়িগাছি ভর্তি হলাম। কড়িগাছি থেকে আপনার দিন 10 রাখার পরে আমাকে ওইখান থেকে নিয়ে গেল কৃষ্ণনগর থেকে ট্রেনে রামপুরহাট, বীরভূম। সেনাবাহিনীরা গাড়ি নিয়ে আসলো ওখান থেকে, রামপুরহাট থেকে এসে আমাদের ওখানে ট্রেনিং করতে নিয়ে গেল। দেখি প্রথম দিন আমি যেদিন গিয়েছি সেদিন কিছু তাম্বু,
হাফ প্যান্ট, গেঞ্জি এগুলা দিল, তারপরে একটা মগ, প্লেট এগুলা দিল। দেওয়ার পর রাত্রে বলেন টলেন দিয়ে তাম্বু টাম্বু বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। রাত তখন 3টা বাজে, তখন দেখতে বাসি ফু দিতে ফলিং ফলিং করে উঠলাম, উঠে তারপর বলছে একটু দৌড়াইতে হবে। দৌড়ালাম, দৌড়ে নিয়েছি, বলে পায়খানা প্রস্রাব ফিরে নাও, পায়খানা প্রস্রাব ফিরলাম, নাস্তা করো, নাস্তা করি আবার নিয়ে গেল। তখন আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে তখন এই ছোট ছোট আপনার বস্তা আর বেলচা দিল, এই বস্তা বুঝাই করো আর স্টেক দাও, ওখানে স্টেক দিলাম টানমারি করার লিগে। তারপরের দিন আমাদের ওই বৃষ্টির অবস্থা দিয়ে ওখান থেকে মাইল 2 দূরে এক পাহাড়ের মধ্যে নিয়ে গেল আমাদের ট্রেনিং করার লেগে। প্রথম দিনটায় রাইফেল 303, দ্বিতীয় দিন ওই 303, তৃতীয় দিন মারপুর, তারপরে গ্যানেট, জাম্পিং, এই এলএমজি, এই পরপর 29 দিন আমাদের ট্রেনিং করাইলো। ওখানে করার পর ওখান থেকে আমাদের পাঠিয়ে দিল। এই যে কল্যাণপুরে ছিলাম, কল্যাণে ওখানে 3 দিন থাকার পরে আমাদের শিকারপুর পাঠাইলো। শিকারপুর থেকে আমরা তখন আপন আপন হাতিয়ার দিল। আমাদের প্রায় 29 জন ধাওয়াটি ছেলেপিলে ছিল। আমাদের ভাগ্যে এলএমজি পড়েছিল, এলএমজি, এসএলআর, স্টেন গান, এসএমজি সবই ছিল আমাদের কাছে। নিয়ে আপন আপন চলে আসলাম। আর এই পথ খরচের লেগেও 100 টাকাই। খাবার কি পকেট থাকবে, কোনো জায়গায় যদি কিছু না পাই তাহলে খাওয়ার লেগে যে ব্যবস্থা। এবার চলে আসলাম কাকজি পাড়ায়, ইন্ডিয়ার ভিতরে কুতুবপুরের পাশে। ওখানে আমরা ক্যাম্প করলাম। ক্যাম্প করে থাকার পর কিছুদিন পর আমরা ওই ইন্ডিয়া থেকে চাল আসে, আতপ চাল, বোকা টোকা ডাল, কোনোদিন খিচুড়ি রান্না করি, তরকারি পাইনি। একদিন শুক্রবার দিন বেলা 5টা বাজে, তখন 5টা আরও কিছু কম হবে এই টাইমে হয়তো বা আমি একটা ভাঙা মাতাল আর একটা প্যান্ট করি, খড়ি কুড়ানি নাম করি, আমি চলে আসি হিদিন পাড়ায়। দেখি দিনে কিছু ডিম টুম যদি পাই ছেলেপিলে খেতে পাবে। এই যে ডিম নেবকে গিয়ে দেখছি ওরা পাঞ্জাবিরা কিছু কয়েকটা পাঞ্জাবি ছিল আর সব রাজাকার, ওদের ওই পোশাক পরি। ওখানে বলছি সালা মুক্তি বানে কেদার जाता है आपको मालूम नहीं दुनिया में निकल देगा, এরকম বলছে। আর দেখছে চা খাইছে আর নাচছে। আমি ওইখান থেকে ঘুরি আবার তৈরি গেলাম কুতুবপুরের নিচে। আমাদের কমান্ডার ছিল শহীদুল ইসলাম, উনি মারা গেছেন। আবুল কাসেম ছিল, উনি মারা গেছে। সিরাজুল ইসলাম, উনিও মারা গেছেন। প্রায় লোকই মরে গেছে। ওদেরকে আমি এই পাঠিয়ে ডাকলাম যে এদিকে আয়। কি হলাম যে এই ব্যাপার, ওরা সব গুছিয়ে আছে, আয়। আমি আবার এদিকে কুতুবপুরের গোরস্থানের পূর্ব দিকে কাতুলি, আমরা গোরস্থান চারিদিকে ঘিরি। লাস্টে এখনো বেঁচে আছে গাড়াবেড়ির মুসলিম মেম্বার, ও ছিল আনসার কমান্ডার। ও গুলির বাক্স নিল, আমার কাছে এলএমজি। আমরা নিয়ে গিয়ে লাস্টে একটা পুরাতন কব্বরে গিয়ে আমরা পালাম, সিট পালাম। আমরা কেবল গুলির বাক্সটা নামিয়েছি, এলএমজিটা থুই 2 ঠ্যাং টান দিয়ে আমরা কেবল বসেছি। এমন সময় আমার এক শালা ছিল ছোট, ওকে নিয়ে গেছিলাম ইন্ডিয়ায়। ও আবার রাইফেল ট্রেনিং করে এসেছি। আমি বললাম তুই এখানে বসে থাক, যখন আমরা ফায়ার খুলবো তখন তুই ফায়ার খুলবি, তার আগে যেন ফায়ার দিবি। ওই পাঞ্জাবিরা বেরিয়ে বেড়াইছে, ও দেখি রাইফেলটা খাড়া করে ট্যাগার টিপে দিয়েছে। আমার বাস্ট হয়ে গেছে, ওরা সব দাঁড়িয়ে গেছে। আমরা দেখলাম সুযোগ দায়িত্ব ওই অবস্থাতে আমরা এলএমজি ফিট করি, তখন এই মাটি লেগে করে এলএমজি করতে লেগে গেল। এর মধ্যে দেখছি পাঞ্জাবি তো সব মানুষ কিভাবে মরে ওই দিন আমি দেখেছি। মানুষ 8 হাত 10 হাত গুলি খেয়ে লাভ মেরে উঠে পড়ে। তারপরে এক সুবিধার কি মেজর ছিল তো আল্লাহ জানে, ও নদীর ওই পারে ছিল, জার্মানি আছে নদীতে, ওই কোল্ডিং করে গালাই করে চলে আসছে। কোল্ডিং করে ওর মাথায় বিগাড়, কিন্তু কপালে গুলি লেগেছে, গুলি উল্টে গেছে। তারপরে বলছি লেফটে যাও, রাইটে যাও, হাম থম যায়গা, এই কোল্ডিং করে চলে আসছে। ওই ভাবি আমাদের ভয় আল্লাহর ফেরেস্তা আসলো নাকি, গুলি মারছে, মাথার গুলি উড়ি চলে গেছে। তারপরে ওই অবস্থা। তারপরে আবার এই টুইস মোটর ছিল, টুইস মোটর দিয়ে মারলাম, ওর পেছে কি পড়লো, বট বট করে বাঁচতে হলো না। আমার সাথে ছিল আনসার কমান্ডার, উনি উঠে ঝেড়ি দৌড়। তা আমি এবার কি করি, বসছিলাম থেকে আর একটা টুইস মোটর মারলাম, মারার পর দিয়ে সামনে পড়েছে। 2-3 মিনিট পরে পড়ি, তার বাসটা উল্টি তাকে কাজ করে ফেল দিয়েছে। তখন তৈরি গেল, তখন আমরা গুছি তৈরি আসলাম। আমার ওই সেই শালাটাকে যে গুলি পেরিয়েছিল প্রথম, তাকে বলি দিকে সবাইকে,
তা আমি হসপিটালের উপরে গেলাম যে ব্রাশ মারবো, তোমরা সব চলে যাবা। এদিকে ও বসে বসে দেখছে ঠক ঠক করে মেরিয়ে যাইছে আন্দাজে। আর ওইদিকে পড়ে গেছে রাজাকার, ও দৌড়েছে রাইফেল নিয়ে, না যায়নি ওদিকে, ওদিকে যাওয়া হবে না। আমি আনতে গেলাম, আনতে গিয়ে এখন দেখছি, আমি বললাম সিরাজ সিরাজ চলে হয়। ও আমাকে রাইফেল ধরে বলি চালা, কেউ চালা বলে আমাকেই মানে গুলি করতে যায়। মাথায় ঠিক নেই তখন ওরা, সব করে রাইফেলে মাথাটা চেপিয়ে ধরি, ওনাকে নিয়ে তারপরে পালিয়ে আসি। ওই দিনকার ওই ঘটনা। আরেকদিন ওইখান থেকে আমরা ভাটপাড়ায় যাবো, ব্রিজ পার হই, আপনার ধলাই থেকে ওই কাঁচা রাস্তা দিয়ে কাদা, আমাদের সিগন্যাল ছিল তারা, আমরা যে যেখানে থাকি তারা বললে আমরা গুছাবো। এখন ওইখান দিয়ে ঘুরি, কালীগাং নিয়ে হই, আমরা ঘুরে এসে রাস্তা দিয়ে আসনি, খুব কাদা। এই যে এই সাইড দিয়ে এসি আপনার এই ভাটপাড়ায় উঠেছি, উঠি ব্রিজ পার হয়ে গিয়ে ওরা যে দুই সাইডে আছে আমরা আর জানিনি, চরম বৃষ্টি হয়েছে। এই যে কাছারির মধ্যে ওরা দেখছি ওই যে আগগার যে ওয়ারলেস ওরা স্টার দিয়েছে, দিয়ে নম্প ধরি, ওরা সে কি লিখছে রুল পেন্সিল দিয়ে। আমার সাথে ছিল আমাদের আব্দুর রশিদ কালীগৌড়ের নাতি, উনি মারা গিয়েছে। উনি ফট করে গিয়ে অমনি গিয়ে সেই ওয়ারলেসের লতাতে টান মেরেছে, বলছে চোখ কথা বলবি নি, রাইফেলটা ঢুকে দিয়েছে ই দিয়ে, ওই কথা বলবি নি। আমরা এদিকে লতা টেনে প্রায় 1-1.5 মণ লতা নিয়ে কুমন্দি না এসে তখন ওই কাজলা জার্মানি ধরি পার হয়ে পারে চলে এসেছি। ওগুলো নিয়ে আসতে আসতে রাস্তা দিবার আসছি, পাঞ্জাবিদের গাড়ি 6টা পাঞ্জাবি ওই রাস্তার মধ্যে কাদার মধ্যে জিপ সহ ওরা ওইখানে বসে আছে। আমরা আসতে আসছি, আন্ধারও খুব, বৃষ্টি হয়েছে, আমাদের এই তলে বেঁধে গেছে পাঞ্জাবিদের সেই আপনার এই জিপ, আপনি দেখি পাঞ্জাবিদের জিপ, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এসে তারা বলি পেঁচিয়ে দূর দিয়ে গিয়ে আমরা নৌকা এটি ওপার পারে, তখন আমরা ফায়ার করেছি। সকালবেলা কোনো খবর পাইনি। আর প্রথম শুধু এখানে এখানে মারা গেল, ওখানে 29 জন মারা গেছে, এখনো ওখানে সবাই গেলে বলবে ওগুলো। তারপরে ওখান থেকে এসি আমরা মনে করলাম যে আমি একটু বাড়িতে ঘুরে আসি, খবর নেই। রাত্রে 4 জন আগে গিয়েছে, গিয়ে শুনছিলাম আমার স্ত্রী মারা গিয়েছে। হঠাৎ করে তারপর কি মাটি দিতে পারিনি, রাত্রে থেকে চলে এসে তারপরে দিনকে মাটি দিয়ে এসে মাটি দিয়ে এসে তারপরে আমি বাড়ি চলে এসেছি, ক্যাম্পে চলে এসেছি, এসে আর যাইনি আমার ওখানে। এদিকে তখন এই তারপরে উর্দুনগরে গিয়েছিলাম, ইসাকালি, লাস্টে ক্যাম্প করেছিলাম এইতে আপনার এই বারবেকায়। ওইখান থেকে আমরা সমাপ্ত করি, তারপর চলে আসবো, আমার এখান থেকে সমাপ্ত। অনেক ধন্যবাদ। প্রশ্ন আছে কার? একজন, ওকে দাও। দুই একজনা প্রশ্ন করবে, বেশি প্রশ্ন করুন, দুই একজনা করুন। আসসালামু আলাইকুম, আমি আহনাফ রায়, জিনিয়াস লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর একজন ছাত্র। আমার প্রশ্নটা হচ্ছে, যুদ্ধকালীন সময় কখনই কি আপনার মনে হয়েছে যে হাল ছেড়ে দেব, আর যুদ্ধ করা সম্ভব নয়, না, এমন কি মনে হয়েছে? না, কখনো না। অনেক ধন্যবাদ। এই পাশে আসো, কখনো না। এখানে আসো, ওকে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম মাইশা তাবাসসুম, আমি 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমার আপনার কাছে একটি প্রশ্ন, 1975 সালে 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন দেশেই ছিলাম, 75 সালে মেহেরপুরে ছিলাম। মেহেরপুরে ছিলেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ওর পাশের জনকে দাও। আমার নাম মোসাম্মদ মেহেতুকা, আমি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেহেরপুর থেকে বলছি আপনি যখন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 23 বছর ছিল। 23 বছর, জি। ওকে দাও। আসসালামু আলাইকুম, আমি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী, আমার নাম নুসরাত। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি সামনাসামনি যুদ্ধ করেছিলেন নাকি গেরিলা যুদ্ধ জি, করেছিলেন? গেরিলা যুদ্ধ করেছি, একদিনই সামনাসামনি হয়েছে, ওই যে কাথলিতে। আর গেরিলা যুদ্ধ করলে আপনি ফার্স্ট ট্রেনিং কোথায় করেছিলেন, কোন আমি অঞ্চলে হয়েছিল? বীরভূম রামপুরহাট, বীরভূম রামপুরহাট। বীরভূমে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি
আমি নুসরাত সাদিয়া, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ৭ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোন কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? আমি 8 নম্বর সেক্টরই করেছি, কোনো সেক্টরে যায়নি, 8 নম্বরই। আরেকজন, হ্যাঁ, এখানে একজন আগে প্রশ্ন করছে, তাকে সুযোগ দেওয়ার দরকার নেই। প্রশ্ন করেন এরপর যোগ্য দেওয়া এখান থেকে। ও তো প্রশ্ন করেছেন আগে, হ্যাঁ প্রশ্ন করেছে, ওরা দরকার নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিন ইশতিয়াক, আমি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। আমার প্রশ্নটি ছিল, আপনারা মুক্তিযুদ্ধ করার সময় আঘাতপ্রাপ্ত হতেন, সেই আঘাতপ্রাপ্তর পরে ট্রিটমেন্টটা কোন জায়গা থেকে নিতেন? না, আমি কোনো আঘাতপ্রাপ্ত হইনি। But সবাই যারা আঘাতপ্রাপ্ত হতো, আচ্ছা শোনো, তারা শক্তিনগর ট্রিটমেন্ট নিতেন। আমি বলছি, তোমার উত্তরটা আমি বলছি, একটু এখানে কে দাঁড়িয়ে একটু একটু শুনবেন। জি, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে আহত হতেন, আহত হওয়ার তো কতগুলি পর্যায়ে আছে। একটা হলো অল্প আহত হলে নিজেরাই কিন্তু ধরো যে ব্যান্ডেজ করা, একটু ইয়া করা, বেঁধে দেওয়া, এগুলি করতো। এগুলো নিজেরাই আমরা যদি করতাম। বেশি হতো, এই প্রাথমিক পরিচর্যাটা করার পরে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হতো। যে যে অঞ্চল দিয়ে ভারত কাছে সে অঞ্চল দিয়ে যেত। মনে করো এখান থেকে কলকাতা এদিক কাছে, বা এই অঞ্চল কাছে, এদিকে পাঠিয়ে দিত, এবং সেখানে ভারতের যে হাসপাতালগুলো আছে সেখানে চিকিৎসা দেওয়া হতো। মনে রাখবে, এমনকি আমাদের পূর্ব পাশ দিয়ে যদি চিন্তা করো, যেখানে হলো কুমিল্লার অঞ্চলের পাশে, সেখানে কিন্তু বাংলাদেশ ফিল্ড হসপিটাল, এটা বাংলাদেশের দুজন ডক্টর, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ডক্টর মুবিন মুবিন চৌধুরী, দুজনের তত্ত্বাবধানে একটা হসপিটালই ছিল। মানে বাংলাদেশি ডাক্তাররা, বাংলাদেশি নার্সরা সেবা দিত। এবং পরবর্তীতে গণস্বাস্থ্য হসপিটাল যেটা আছে এখন, গণস্বাস্থ্য কেন্দ্র, এটা হলো ওই ফিল্ড হসপিটালের পরবর্তী রূপ। এভাবে শুরু হতো। ধন্যবাদ তোমাকে। আমরা একটু করতাল দিকে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাই। জয় বাংলা। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল মহোদয়কে। সবাই তো সুধীমণ্ডলী, এখন আমাদের একটা আকর্ষণীয় পর্ব আসবে, আমাদের কুইজ প্রতিযোগিতা। তোমরা নিশ্চয়ই শুনেছ, আমাদের প্রথমে আমাদের প্রকল্প পরিচালক স্যার তোমাদেরকে বলেছিল যে আজকে যে বক্তব্য হবে এখান থেকে তোমাদের জন্য কোশ্চেন থাকবে, প্রশ্ন থেকে তোমাদেরকে উত্তর যারা পারবে তাদের জন্য পুরস্কার ব্যবস্থা রয়েছে। এখন আমাদের এই কুইজটি পরিচালনা করবেন আমাদের এই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ডক্টর মুজাম্মেল স্যার। স্যারকে অনুরোধ করছি কুইজটি পরিচালনা করতে। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুত? ইয়াকে দাও, হ্যাঁ জেনারেল স্যারকে দাও। তোমরা কি প্রস্তুত? অথবা ইয়াকে দাও, ইউনুস স্যারকে দাও। হ্যাঁ, মনোযোগ লাগবে তো। তোমাদের সাথে কিন্তু আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল শুরুতেই। জেনারেল, এই জেনারেল, তুমি ডিসি মহোদয় আসবে তো এখন, না? একটু কথা বলে দেখো। হ্যাঁ শোনো, তোমাদের সাথে কিন্তু শুরুতে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল। এগ্রিমেন্ট মনে আছে না ভুলে গেছো? মাঝে মাঝে দেখি কেউ কেউ ভুলে যায়। সে যদি ভুলে যায় তখন পাশের জন্য উচিত হলো তাকে মনে করে দেওয়া, উল্টা তার সাথে কথা বলে গল্প জুড়ে দেওয়া না, তাই না? আমরা এখন কুইজ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। প্রস্তুত তোমরা? প্রথমে একটু নিয়মগুলো জেনে নেই। প্রতিযোগিতার স্বার্থে আমরা একটা কাজ করে দুটো ভাগে ভাগ করি। এই যে এই লাইনের এই পাশে একটা গ্রুপ আর এই পাশে আরেকটা গ্রুপ। একটা প্রশ্ন যখন করব, প্রশ্ন করা শেষ হলে তোমরা যদি মনে করো তোমরা উত্তর জানো, দাঁড়িয়ে যাবে। যে আগে দাঁড়াবে তাকে আগে সুযোগ দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। এভাবে একটা গ্রুপের একটা প্রশ্নের জন্য সর্বোচ্চ 5 জনকে সুযোগ দেওয়া হবে। যদি প্রথম জন সঠিক উত্তর দেয় তাহলে তো এটা শেষ। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5 জনের কেউ যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে অন্য দল এই প্রশ্নটাকে বোনাস কোশ্চেন হিসেবে পাবে।
বুঝা গেছে? সুতরাং তুমি যদি মনে করো উত্তর জানো, দাঁড়িয়ে যাবে। আর কে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে দাঁড়িয়েছে, এটা নির্বাচন করা একটু কঠিন। কেন কঠিন তোমরা একটু পরেই বুঝবে। এই কঠিন এবং গুরু দায়িত্বটা পালনের জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং এই মেহেরপুর সদর উপজেলার ইউনো মহোদয়কে। ইউনো মহোদয়ের সিদ্ধান্ত কিন্তু এক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হবে। দ্বিতীয় যে বিষয়টি মনে রাখবে, তোমরা দাঁড়ানোর ক্ষেত্রে আমার প্রশ্ন শেষ করার পরেই দাঁড়াতে পারবে, তার আগে না। দৌড় প্রতিযোগিতায় একটু প্লিজ একটু দাঁড়াবে। তুমি দাঁড়াবে? হ্যাঁ, তুমি 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 যে ঘাড় ফিরাচ্ছ, তুমি একটু দাঁড়াতো। জি, তুমি। হ্যাঁ, কারেক্ট। কি সমস্যা বলবে একটু? আমরা একটু তোমাদের কাছ থেকে সুন্দর আচরণ আশা করি, তাই না? মেহেরপুরে বললাম তো, মেহেরপুর কিন্তু আমাদের প্রাণের একটা আবেগ, মানে জড়িত মেহেরপুরের সাথে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে যে যখন প্রশ্ন করা শেষ হবে তখনই তোমরা কিন্তু উত্তর দেওয়ার জন্য দাঁড়াবে। দৌড় প্রতিযোগিতা তো দৌড়ে ফার্স্ট হলে পুরস্কার পাওয়া যায়, তাই না? কিন্তু বাঁশি বাজার আগে দৌড় দেওয়া যায়? দিলে কি হয়? ডিসকোয়ালিফাইড। এখানেও তাই হবে। তারপরে তুমি দাঁড়াবে, প্রশ্ন করা শেষ হওয়ার পরপরই দাঁড়াবে। 3 নম্বর বিষয়টা হলো, উত্তর দেওয়ার ক্ষেত্রে কারো কোনো সহযোগিতা নিতে পারবে না, কারো না। কোনো বইপত্রে সহযোগিতা নেওয়া যাবে না, বুঝতে পেরেছ? মোবাইল ফোন, ইন্টারনেট, কোনো কিছু সহযোগিতা নেওয়া যাবে না। তবে এই যে নোটপত্রে তোমরা যদি কিছু লিখে থাকো এই নোট বইতে, তাহলে এখানে সহযোগিতা নেওয়া যাবে, দেখেও বলা যাবে। বুঝা গেছে? তাহলে প্রতিযোগিতা শুরু করি। ডান পাশে যারা আছে, প্রথম প্রশ্ন তাদের জন্য। প্রথম বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ মুদাসসির হোসেন, তিনি তার বক্তব্যে বলেছেন, কুষ্টিয়া জেলা 8 নম্বর সেক্টর অধীন ছিল, এটা তিনি বলেছেন। এবং এখানে একটি প্রত্যেকটা মানে সেক্টরে কিন্তু কিছু সাব সেক্টর ছিল, এবং প্রত্যেকটা সেক্টর যেমন সেক্টর কমান্ডার ছিলেন, সাব সেক্টরও কিন্তু সাব সেক্টর কমান্ডার ছিলেন। কুষ্টিয়া অঞ্চল যে সাব সেক্টর ছিল, সেই সাব সেক্টরের কমান্ডার কে ছিলেন তিনি এটা বলেছেন। প্রশ্ন হলো, কুষ্টিয়ার সাব সেক্টরের কমান্ডারের নাম কি? দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। শুধু শিক্ষার্থীরা, এটা একজন পেছনে দাঁড়িয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, পেছনে দাঁড়িয়েছে। হান্নান সাহেব। দুঃখিত। আচ্ছা, সামনে মিট আছে। ইলাহি তৌফিক এলাই চৌধুরী, অভিনন্দন তোমাকে, অভিনন্দন তোমাকে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাদিয়া, মেহেরপুর কবিরুল্লাহ শিক্ষা মঞ্জিলের 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। জি, এবারের প্রশ্ন সামনে যারা আছে তাদের জন্য। প্রস্তুত তোমরা? প্রস্তুত? এই বীর মুক্তিযোদ্ধা, তিনি আগে বলেছেন তিনি আনসারে কাজ করতেন, তারপর সেনাবাহিনীতে যোগদান করেছেন, এবং তিনি সেনাবাহিনীতে যোগদান করেছেন। তোমরা জানো যে সেনাবাহিনী কিন্তু তখন সেনাবাহিনীর কোন উইংয়ে বা কিসে যোগদান করেছে এটা উনি বলেছেন। প্রশ্ন হলো তিনি, অথবা কোন রেজিমেন্টে যোগদান করেছে এটা তিনি বলেছেন। প্রশ্ন হলো যে এই বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কোন রেজিমেন্টে যোগদান করেছেন? দাঁড়িয়ে যেতে হবে বাবা, দাঁড়িয়ে যেতে হবে। পিছনে হ্যাঁ, তুমি বলো, নাম বলো। নাম, উত্তরটা বলো। ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জি, অভিনন্দন তোমাকে। ওকে, তোমার নাম বলো। আমি মোহাম্মদ শিহাব হাসান, মেহেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। জি, অনেক অনেক অভিনন্দন। এই জামুকা যারা আসছেন, আপনি একটু নামটা লিখে রাখেন। না, এটা লিখা হবে, পুরো রেকর্ড হবে। তো সামনে চলে আসো। এবারে প্রশ্ন ডানে যারা আছে তাদের জন্য। প্রথম বীর মুক্তিযোদ্ধা তিনি তার বক্তব্যে এটাও বলেছেন, একটা পর্যায়ে কিন্তু তিনি প্রশিক্ষণের জন্য ভারতের একটি রাজ্যের কথা বলেছেন, একটি স্থানের নাম বলেছেন, সেখানে তিনি 28 দিনের প্রশিক্ষণে গিয়েছেন। প্রশ্ন হলো, তিনি ভারতের
কোন রাজ্যের কোন স্থানে প্রশিক্ষণে গিয়েছেন? একজন দাঁড়িয়েছে, দুজন, আচ্ছা মাঝখানে ছিল তুমি বলো। আর কেউ আছে? তিনজন, আর কেউ আছে? জি, ওকে দাও। আসাম হোগলা। না, দুঃখিত। আচ্ছা পিছন থেকে 2 নাম্বার কবি নজরুল কলেজ খুলেছেন না। আর কেউ দাঁড়াবে না, এখন আর কেউ দাঁড়াবে না। ত্রিপুরা, আসাম। না, দুঃখিত। আচ্ছা পিছনে ছিলেন রেমিনাই। দুঃখিত। আচ্ছা এরপরে সামনে একদম সামনে মিলন। আচ্ছা সামনে চলে আসো। মেঘালয়। দুঃখিত। আচ্ছা পিছনে মেয়েটা 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 বিহার চাকুরা। বিহারের চাকুলিয়া, অভিনন্দন তোমাকে। আসসালামু আলাইকুম, আমার নাম আফরিন আক্তার কথা, আমি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্লাস 9 এর একজন শিক্ষার্থী। জি, অনেক অনেক অভিনন্দন। এবারের প্রশ্ন সামনে যারা আছে তাদের জন্য। এবারের প্রশ্ন আমার সামনে যারা আছে তাদের জন্য। প্রস্তুত তোমরা? এই প্রথম বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন, তিনি একটি যুদ্ধের ঘটনা বলেছেন, যেটা নিয়ে পরে আরো বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের ধানুয়া কামালপুরের বিখ্যাত যুদ্ধগুলোর মধ্যে একটি নিয়ে তিনি কথা বলেছেন। সেই যুদ্ধ কত তারিখে হয়েছে সেটাও তিনি বলেছেন। সবাই বসতে হবে, তার প্রশ্ন করবি। যারা দাঁড়িয়েছে ওরা ডিসকোয়ালিফাইড। সবাই বসো, তারা এখন প্রশ্ন করেনি। প্রশ্ন হলো, ধানুয়া কামালপুরের এই বিখ্যাত যুদ্ধ কত তারিখে হয়েছে? তোমরা না? 31 জুলাই। 31 জুলাই কি 2023, 24? 31 জুলাই 2071। 1971। জি, অভিনন্দন তোমাকে। 31 জুলাই 1971 সালের 31 জুলাই ধানুয়া কামালপুর যুদ্ধ অনুষ্ঠিত হয়। মাইশা তাবাসসুম, নবম শ্রেণী। স্কুলের নামটা বলো মা, স্কুলের নাম? মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জি। এবারে প্রশ্ন ডানে যারা আছে তাদের জন্য। প্রস্তুত তোমরা? ডানে যারা আছে তারা প্রস্তুত? দ্বিতীয় বীর মুক্তিযোদ্ধা জনাব ইদ্রিস হোসেন, তিনি তার বক্তব্যে বলেছেন 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছিল। সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে, দেখো 70 সালে সাধারণ নির্বাচনে দুটো নির্বাচন হয়েছিল। একটা নির্বাচন হয়েছে জাতীয় পরিষদের নির্বাচন, তার মানে 2 পাকিস্তান মিলে, সমগ্র পাকিস্তানে মিলে নির্দিষ্ট একটা সিটের, মানে একটা নির্দিষ্ট সংখ্যক আসনের জন্য একটা নির্বাচন হয়েছে। আরেকটা নির্বাচন হয়েছে পাকিস্তানের 5টি প্রদেশ ছিল, যেটাকে প্রাদেশিক পরিষদ নির্বাচন বলে। আমরা জাতীয় পরিষদ নিয়ে কথা বলছি, ন্যাশনাল অ্যাসেম্বলি নিয়ে কথা বলছি। জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানে কতগুলো আসন ছিল, তার মধ্যে আওয়ামী লীগ কতগুলো আসনে বিজয়ী হয়েছে, এই তথ্য তিনি বলেছেন। একটু আমাকে প্রশ্নটা করতে দাও। এই সামনে একটু প্রশ্ন হলো, 1970 সালে সাধারণ পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে মোট আসন ছিল কতগুলো, তার মধ্যে আওয়ামী লীগ কতগুলোতে জয়ী হয়েছে? পিছনে দেখছি, পিছনে ডানে ডানে, না এর পরের সারি, হ্যাঁ ওর পিছনে ছেলেটা, ওর পিছনে। 162 সিটের ভিতরে 160 সিট। জি, অভিনন্দন তোমাকে। আমার নাম আল মুক্তাদির ফাহিম, আমি জিনিয়াস স্কুল থেকে। আচ্ছা, এবার তোমাদেরকে আসো, চলে আসো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি 2-1টা তথ্য একটু বলে সহযোগিতা করতে চাই, প্লিজ একটু খেয়াল করবে। এই জাতীয় পরিষদে তখন সাধারণ আসন ছিল মোট 300টি, 300-র মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 162টি, পশ্চিম পাকিস্তানে ছিল 128টি। সংরক্ষিত নারী আসন ছিল 13টি। এই 13টি নারী আসনের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 7টি, পশ্চিম পাকিস্তানে 6টি। তাহলে পূর্ব পাকিস্তানে 162টির সাথে 7 যোগ করলে কত হয়?
69, আওয়ামী লীগ 162 সিটের মধ্যে 160টি জিতেছে, তারপরে দুটো বাদে সব জিতেছে, আর সংরক্ষিত নারী আসনে 7টি, তাহলে 160 যোগ 7, তাহলে কয়টি জিতলো? 167টি। তাহলে যখন কেউ বলে তখন তোমাদের বুঝতে হবে 313টি আসনের মধ্যে 167টিতে জয়ী হয়েছিল আওয়ামী লীগ। বুঝতে পেরেছো? অনেক সময় বলা হয় 300 আসনের মধ্যে, না, এটা সঠিক না। 300 আসনের মধ্যে 160 আর 313টির মধ্যে 167। এই সঠিক তথ্যটা জেনে রাখো, এটা কাজে লাগবে, জীবনে অনেক জায়গা লাগবে। এবারে প্রশ্ন সামনে যারা আছে তাদের জন্য। মুক্তিযুদ্ধ এই 1970 সালের নির্বাচনে মেহেরপুর অঞ্চলের যে মানে জাতীয় পরিষদ যে মেহেরপুরের যে আসন ছিল, এই আসনে একজন জাতীয় পরিষদ সদস্য ছিলেন যিনি মেহেরপুরের মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের জন্য তার অবদান অসীম। তার নাম কি? একজন আর আছে কেউ? তোমরা না এখানে 2 জন, আর কেউ আছে? তুমি আছো? 3 জন, যাও, ওকে সুযোগ দাও। তৌফিক এলাহি। দুঃখিত। মইনুল হাসান চৌধুরী। দুঃখিত। সহিউদ্দিন বিশ্বাস, অভিনন্দন তোমাকে। আমার নাম মাহমুদ হাসান দিগন্ত, আমি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। এই সহিউদ্দিন সাহেবের কাউকে তোমরা চেনো? জি, আমাদের বর্তমান জমায়েত প্রশাসন মন্ত্রী যিনি ফরহাদ হোসেন এমপি, তার বাবা ছিলেন সহিউদ্দিন। জি জি, অনেক অনেক অভিনন্দন। চলে আসো সামনে। এবারে প্রশ্ন ডানে যারা আছে তাদের জন্য। প্রস্তুত? প্রস্তুত? দ্বিতীয় বীর মুক্তিযোদ্ধা তার বক্তব্যে বলেছেন যে মেহেরপুরবাসী ভাগ্যবান, কারণ এখানেই বাংলাদেশ প্রথম মানে বাংলাদেশ সরকার, যেটা মুজিবনগর সরকার যাকে বলি আমরা, অথবা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান হয়েছিল, তাই না? কিন্তু শপথ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল অন্য জায়গায়। কোথায় হওয়ার কথা ছিল তিনি বলেছেন, কত তারিখে হওয়ার কথা ছিল সেটা তিনি বলেছেন। প্রশ্ন হলো এই শপথ অনুষ্ঠানটি কোন জেলায় কত তারিখে হওয়ার কথা ছিল? কে প্রথম? কে? চুয়াডাঙ্গায় 14 এপ্রিল। জি, অভিনন্দন তোমাকে। আমার নাম মোহাম্মদ তাজউদ্দিন, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, 8ম শ্রেণীর ছাত্র। জি, চলে আসো, চলে আসো। এবারের প্রশ্ন সামনে যারা আছে তাদের জন্য। প্রস্তুত তোমরা? তৃতীয় বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল জলিল সাহেব তিনি বলেছেন তারা প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ শেষে কল্যাণপুরে গিয়েছেন, তারপরে আরেকটি জায়গায় এসেছেন যে জায়গাকে আমরা অপারেশন ক্যাম্প বলি মুক্তিযুদ্ধের সময়, যেখান থেকে তারা অস্ত্র গ্রহণ করেছেন, ওই জায়গায় তিনি গিয়েছেন। সেই জায়গাটির নাম কি? একজন আর আছে কেউ? আর কেউ নেই? ঠিক আছে, ওকে সুযোগ দাও। কুতুবপুর। না, দুঃখিত। পেছনে একজন আছে, দেখি ওর কাছে আমরা যাই। বীর তুমি? না, দুঃখিত। আর কেউ আছো এখানে? না থাকলে আমরা বোনাস কোর্সের পাশে। জি, একাধিকজন দাঁড়িয়েছে, আর দাঁড়াতে হবে না, ঠিক আছে। ও আগে দাঁড়িয়েছে, ওকে দাও। হ্যাঁ, রামপুরহাট। দুঃখিত। আর কে? এবার কে? এরপরে কে? দাও, ওকে দাও। বীরভূম। দুঃখিত, সামনে চলে আসো। শিকারপুর। অভিনন্দন তোমাকে। তুমি তোমার পরিচয় বলো। আমি মোহাম্মদ অনিক হাসান, স্নাতক 2য় বর্ষের ছাত্র, মেহেরপুর সরকারি কলেজ। জি, অনেক অনেক অভিনন্দন।
আমরা 8 জন পেয়েছি না? 8 জন, আর 2 জন আমরা একটু অন্য প্রশ্ন থেকে বাছাই করব। জাতীয় পতাকা নিয়ে একটা প্রশ্ন করি, ঠিক আছে? সহজ প্রশ্ন, জাতীয় পতাকা নিয়ে। বর্তমান জাতীয় পতাকার মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকার মধ্যে পার্থক্য আছে, তাই না? মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা লাল বৃত্তের মাঝে কি ছিল? বসো বসো, এটা তো প্রশ্ন না। লাল বৃত্তের মাঝে বাংলাদেশের মানচিত্র ছিল হলুদ রঙের। প্রশ্ন হলো, এই মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকার ডিজাইনার কে? দাঁড়াতে হবে, উত্তর দেওয়ার সুযোগ দিলে উত্তর দেওয়া যাবে। জি, হ্যাঁ। কামরুল হাসান। আমি দুঃখিত, যাদের উত্তর কামরুল হাসান তারা বসে যাও। জয়নুল আবেদিন। আমি দুঃখিত, যাদের উত্তর জয়নুল আবেদিন তারাও বসে যাও।